আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। আমরা কিছু আলোচনা শুনব এবং মনোযোগ দিয়ে শুনব, কারণ আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্য জ্ঞান না থাকার কারণে আমরা সুস্থ থাকতে পারছি না। আর আমরা আপনাদেরকে চেষ্টা করছি পুরোপুরিভাবে আমাদের টোটাল যে জ্ঞানগুলো স্বাস্থ্যের, এগুলো দেওয়ার জন্যে। তো আমরা বিশেষ করে এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। তবে একটা ভিডিও তো যথেষ্ট না। আপনার একটা জীবন চেঞ্জ করার জন্যে, আপনি সুস্থ হবেন, একদম ওষুধ থেকে মুক্ত হবেন, যেখানে সবাই আজকে ওষুধের উপর ডিপেন্ডেন্ট। এটা তো এত সোজা না, এটা তো অনেক কঠিন। আর এটার আলোচনা অনেক লম্বা চওড়া, দীর্ঘ। অনেকেই বলে থাকেন 10-15 মিনিটের ভিডিও বানাতে, ওগুলো আছে, আমাদের যথেষ্ট আছে। আমার এখানে 1000-এর উপরে ভিডিও ইউটিউবে আছে, ফেসবুকে আছে, 5 মিনিটের আছে, 3 মিনিটের আছে, 10 মিনিটের আছে, কিন্তু এগুলো দিয়ে কারো জীবন পরিবর্তন হবে না। আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কি, এরপর আপনি আমাদেরকে মানবেন, ফলো করবেন, ধীরে ধীরে শিখবেন, করতে করতে শিখবেন। তারপরে অনেক দিন লাগবে সুস্থ হতে, কারণ আপনি রোগী হয়েছেন অনেক বছরের চেষ্টায়। তো আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে এনার্জি বা রোজা, অটোফেজি, যেটা নিয়ে গতকাল কথা বলেছিলাম, যে রোজা রাখলে এনার্জি কমে যায় বা আসলে যায় কিনা। অনেকে আবার এটা নিয়েও কনফিউজ করে যে আমাদের এটাকে কিটো বলে চালিয়ে দেয়। তো আমাদের এটা যে কিটো না, বা কেন বলে, এই বিষয়গুলো আপনারা আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। তো আমরা সবাই চাই এনার্জি, নাকি? যারা অনলাইনে দেখছেন, অলরেডি অনেকে জয়েন করেছেন। আমাদের সাউন্ডটা ঠিকমতো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্ট করবেন। এবং আপনারা গতকালকের ভিডিও কেউ দেখেছেন কিনা? গতকালকেরটা কেউ দেখেছেন? দেখেননি না? আপনি দেখেছেন? যে আমরা রোজার উপকারিতা নিয়ে, ফাস্টিংয়ের উপকারিতা নিয়ে আলোচনা করেছি। তো আলোচনা গতকালকেটা শেষ হয়নি, এটা আরও লম্বা আলোচনা। কিছুটা আলোকপাত করেছি, তাতেই অনেকে এটা সঠিক, মানে কি বলবো, মানে নতুন যারা, ওদের জন্য কঠিন। তবে যারা পুরাতন, তাদের জন্য অত্যন্ত জরুরি, খুবই দরকার। তো আসেন আমরা আগে অসুস্থ হই বা এনার্জি নষ্ট হয় কিভাবে, এটা নিয়ে একটু কথা বলি প্রথমে। তা আপনারা জানেন যে আমাদের শরীরে এনার্জিটা আসে এটিপি, আলটিমেটলি এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটাই মূলত এনার্জি। আপনি যে খাবারই খান না কেন, যাই করেন না কেন, বডি ব্যবহার করে এটিপি। তাইলে আমার বডিতে এটিপি আসে, সাধারণত সুগার বার্ন হয়, গ্লুকোজ, গ্লুকোজ বার্ন হয়, যেটাকে আপনারা চিনি হিসেবে চিনেন। আসলে চিনিতে কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আছে, 50-50 এরকম। তো আমরা কেন চিনি খেতে নিষেধ করি সেটা পরে আসবে। আর এখানে গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি কি, এটিপি পাচ্ছি, যেটা আমাকে শক্তি দিচ্ছে। প্রতিটা সেল অনেক শক্তির দরকার, শক্তি ছাড়া সেল চলতে পারে না। তা আপনাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের জন্য, এক একটা সেলের জন্য এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন শক্তির দরকার। তো প্রতি মুহূর্তে আমাদের শক্তির দরকার। যদি শক্তি উৎপন্ন আমাদের বন্ধ হয়, অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। যদি আপনার এনার্জি প্রোডাকশন স্টপ হয়ে যায়, আপনি কয়েক মিনিটও বাঁচবেন না, তার আগেই মরে যাবেন। বুঝেছেন কথা? তাহলে এটিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইল বন্ধ রাখতে বলছি, দয়া করে বন্ধ রাখবেন। তারপরে আমাদের ফ্যাট বার্নিং হয়, ফ্যাট থেকে আমাদের কিটোন বডি তৈরি হয়। আমরা যেটার কথা বলছি, বিটা হাইড্রোক্সি বিউটারেট, এই কিটোন বডি থেকেও আপনার এই এটিপি উৎপন্ন হয়, এনার্জি প্রোডাকশন হয়, বিটা হাইড্রোক্সি বিউটারেট। তাহলে আমার বডিতে সব সময় খাওয়া এবং না খাওয়া, ফিডিং করছি, আমরা খাচ্ছি, এটাকে বলে ফিডিং স্টেট। আর খাচ্ছি না, এটাকে বলে ফাস্টিং স্টেট। এটা শুধু মানুষের না, ধরেন ব্যাং শীত নিদ্রা যায়,
শীতকালে কিছু খাওয়া দাওয়া করে না, ওই শরীরের জমানো চর্বি থেকে ফ্যাট বার্ন করে সে চলে। ভাল্লুক ওরা গরমকালে, যে গ্রীষ্মকালে যখন স্যামন ফিশ ওরা খায় খুব ভালো, তো খেয়ে খেয়ে আগে শরীরে চর্বি জমায়, তারপরে যখন শীতকাল আসে সব বরফের চাদর দিয়ে ঢাকা পড়ে যায়, ওরা আর মাছ ওভাবে পায় না, খেতে পারে না, তো পুরো শীতকালটাই বেশিরভাগ সময় তাকে নিজের শরীরে জমানো ফ্যাট বার্ন করে তাকে চলতে হয়। ঠিক আমরা যখন পূর্বপুরুষরা, আমাদের এনসেস্টররা, তারা যখন শিকার পেত না এবং সবসময় একটা মঙ্গার সিজন থাকতো, একটা খরার সিজন থাকতো, শিকার পাওয়া যেত না, এরকম একটা সিজন সবসময় মানুষের যে মানব ইতিহাসে দেখবেন ছিল, দুর্ভিক্ষের একটা ব্যাপার ছিল, স্কারসিটি অফ ফুড ছিল, সবসময় ছিল। তো তখন যেন মানব প্রজাতি যেন ওই যে ভাই ঘুমের কোলে ঢলে পড়েছেন, যেন ধ্বংসের কোলে ঢলে না পড়ে, মানুষ প্রজাতি যেন ধ্বংসের কোলে ঢলে না পড়ে, যে এক্সটিংশন, যে আপনার কি হবে, যে ধরেন কিছুদিন খাবার না পেয়ে সবাই মরে গেল, তাহলে মানব জাতি তো ওখানেই শেষ। বুঝেননি কথা? এটা কি বুঝতে পারতেছেন? আপনি যে ঘুমাচ্ছেন, আপনি কি গুরুত্ব বুঝতে পারতেছেন কথাগুলার? গুরুত্ব বোঝেন? গুরুত্ব বুঝলে তো ঘুমানোর কথা না। আপনারা যারা এখানে এসেছেন তারা ঘুমাইতে আসেন নাই, এইখানে এসেছেন শিখতে, শেখার পরে আপনাকে ডাক্তার দেখবে, পরামর্শগুলো দিবে, এই আমার কথাগুলাই, ওষুধ দিবে না, হয়তো কিছু ভিটামিন দিবে, যে আপনি ভেবেন না ডাক্তার দেখাইতে আসছি বিনামূল্যে বা এখানে ওষুধ খেয়ে ভালো হয়ে যাব, এরকম না। মেনে ভালো হইতে হবে, আর মানার জন্য জানতে হবে। তো জানুন, তারপরে মানুন। হ্যাঁ, আর আমরা কোনো এমার্জেন্সি রোগী দেখি না। তাহলে আপনারা সবাই একটু দাঁড়ান, সবাই মিলে একটু দাঁড়ান এবং বসেন, একটু উঠবস করেন কিছুক্ষণ, তাহলে ঘুম চলে যাবে। একটু উঠবস করেন, আর মোবাইল বন্ধ রাখতে বলছি, হ্যাঁ মনে আছে তো নাকি? তাইলে ফিডিং স্টেট এবং ফাস্টিং স্টেট, হ্যাঁ ঠিক আছে, বসেন আপনারা। তো যখন আপনি খাবার পাচ্ছেন, খাচ্ছেন, তো বডির ডিফেন্স মেকানিজম হচ্ছে, যখন আপনি খাবেন, বারবার খাবেন, তো তখন সে ফ্যাট হিসেবে খাবারগুলোকে জমা করে, যেন সে ওই দুর্ভিক্ষে এই ফ্যাটটাকে বার্ন করে জীবন বাঁচাতে পারে। আমার কথা বুঝতে পারছেন? তো বডিতে ফ্যাট বার্নিং করা তখনই হবে যখন একটা সময় পর্যন্ত আমি ফাস্টিং করব। ফ্যাট বার্নিং জন্য, এই যে ফ্যাট বার্নিং এর জন্য এটা আমার দরকার হচ্ছে ফাস্টিং করা। বুঝলেন না কথা নাকি? বুঝতে পারছেন যে আপনি যদি একটু পর পর খান, 6 বেলা খান, তাহলে আপনার সঞ্চিত ফ্যাট বার্ন হবে না। কেন হবে? বরং যা খাবেন সেখান থেকে উল্টা আরো ফ্যাট জমা হবে। তাহলে যখন থেকে আমাদের খাবারের যে আধুনিকায়নের ফলে, খাবারকে নষ্ট করার ফলে, হাইব্রিড করার ফলে, উৎপাদন বাড়ানোর ফলে, সস্তা খাবারগুলো অ্যাভেলেবেল করার ফলে, যেমন সয়াবিন তেল, বাকি এগুলো খাবারকে যখন সস্তা করা হলো, অ্যাভেলেবেল করা হলো, হ্যাঁ, এটাকে যখন নষ্ট করা হলো, তো কেন করা হয়েছে? যে আমরা বেশি খেতে চাই। যেমন এখন আপনাদের 84 রকম আইটেম দিয়ে বাফেট করেন নাকি? ঠিক আছে না? তাহলে মানুষ এখন বেশি খাওয়াটা তার হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট। কারণ একটা সময় যখন মানুষ খেতে পেত না, তো ভাবতো খাওয়াটাই হচ্ছে জীবনে, যদি খাইতে পারে তাহলে আর কিছুর দরকার নেই। বুঝলেন না? যেমন ধরেন আপনারা গরিব ছিলেন, আমাদের মনে আছে ছোটবেলায় একটা ডিমকে, হ্যাঁ, অর্ধেক কাইটা দিত ভাগ করে, তা আমরা একটা ডিমের অর্ধেক ভাগে পাইতাম, পুরো একটা ডিমও পাইতাম না। তো 6 জন সদস্যের জন্য 3টা ডিম রান্না করা হইতো, হাফ হাফ করে 6 জনকে দেওয়া হইতো। কেউ একজন একটা খাইলে একজন কম পাইতো না, হিসেব করে ডিম রান্না হইতো। বুঝলেন? আর যদি 7 জন হইতো তাইলে হয়তো একটা ডিম বেশি হয়তো রাঁধতে হইতো, সেক্ষেত্রে একজন বাড়ির যিনি মুরব্বী উনি ভাগে পাইতেন এটা, বা সম্মানিত যিনি উনি একটা পাইতেন, আমরা অর্ধেকই পাইতাম নাকি? বুঝেন নাই? বা মেহমান আসলে তার জন্য একটা, আমাদের জন্য অর্ধেক। তা আমরা চাইলে, এখন আমরা ভাবছি কি যে খাইলেই তো হইলো, আমি যখন খাইতে পারবো বেশি বেশি। তাইলে একসময় মানুষ বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে, খেতে পেত না, পর্যাপ্ত পুষ্টি ছিল না, বাচ্চাদেরকে নিয়ে আসতো অপুষ্টিজনিত রোগে। এখন আনে মোটা সোটা বাচ্চা, নাদুস নুদুস বাচ্চা, অধিক পুষ্টির বাচ্চা, যাদের পুষ্টি রাখার জায়গা নেই, এই বাচ্চাগুলো এখন এইগুলো নিয়ে ডাক্তারের কাছে আসে এবং এসে বলে, স্যার আমার বাচ্চাটা খেতে পায় না, খেতে চায় না, এই মোটা। আমি কই, আরে
চিকিৎসা কি বাচ্চার করব নাকি তার মায়ের করব, এটা আমি বুঝি না। তো এখন এটা খেয়াল করেন যে আমার বডিতে তাইলে ফ্যাট বার্নিং হবে যখন আমি বারবার খাবো, তাই তো? হ্যাঁ, ও আচ্ছা, যাক, তাহলে তো বুঝতে পারছেন। তাহলে আমরা যখন ফাস্টিং করব তখন ফ্যাট বার্নিং হবে। তাহলে এখন বলেন, যদি আপনারা কেউ 6 টাইমস প্রতিদিন 6 বেলা খান এবং মাঝে মাঝে বাফেটে যান, মাঝে মাঝে বন্ধুদের সাথে দাওয়াতে যান, মাঝে মাঝে জন্মদিনের পার্টিতে যান, মাঝে মাঝে মুসলমানের পার্টিতে যান। মুসলমানের পার্টি এখন খুব গরম পার্টি। আমি দেখলাম যে ওদিন একজন আমাদের ওদিকে মুসলমানি করাইলো, তো রাত 1টা 2টা পর্যন্ত গান টান বাজায়া নাচানাচি করিয়া মুসলমান মুসলমান মানে সে হইছে। হ্যাঁ, খাওয়াইলো তো অনেক রে, কিন্তু নাচলো যে নাচ, তা এটা কি মুসলমান হইলো না কি হইলো, কাফের হইলো, কিছুই বোঝা গেল। তো মুসলমানের পার্টিতে এখন যে নাচ দেয়, বুঝলেন, ঈদের দিন যে নাচ দেয়, এখন তো বোঝা যায় যে এটা মানে কি ঈদ উদযাপন করতেছে। দেখেন না কতগুলো পোলাবান মিলে কতগুলো সাউন্ড বক্স গাড়ির মধ্যে উঠায় কি একটা সিস্টেম হয়েছে, নাচতে নাচতে চালাইতে চালাইতে আশেপাশের লোকজনকে ডিস্টার্ব করতে করতে যাইতে আছে। তো এখন এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে খাচ্ছেন, ওগুলো হলো বোনাস খাওয়া, এমনি 6 বেলা খাচ্ছে। যেমন একটা রোগীর ডায়াবেটিস হয়েছে, তাকে বলে তুমি সকালে খাবা, একটু পরে আবার খাবা, মিড মর্নিং স্ন্যাক্স নাম আছে অনেক অনেক, তারপরে আবার দুপুরে খাইবা, বুঝেন নাই, এটার নাম কি, লাঞ্চ নাকি, তারপরে ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার, তারপর ঘুমানোর আগে দুধ খাইবা। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 6 বেলা এই তো হয়ে গেছে। তো 6 বেলা খাইতে পরামর্শ দেওয়া হয় কিনা বলেন। এখন আপনি যদি 6 বেলা খান, আপনি কখন ফাস্টিং করবেন, কখন আপনার ফ্যাট বার্নিং হবে, কখন অটোফেজি হবে, তাহলে ফ্যাট তো জমাই হবে, জমতেই থাকবে জমতেই থাকবে নাকি। তাইলে গতকালকের আলোচনায় বলেছিলাম যে যদি আপনার অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম মানে কি বলেন, কেটে ফেলানো, ক্যাটাবলিজম মানে বার্নিং, তা আপনি ফাস্টিং এ ক্যাটাবলিজম হবে আর খাইলে হবে অ্যানাবলিজম মানে গঠন, বুঝলেন কথা। অ্যানাবলিজম মানে কি, গঠন করা। তাইলে আপনি যখন খাবেন তখন হচ্ছে অ্যানাবলিজম হবে, গঠন হবে খাবারগুলো, আর ক্যাটাবলিজম মানে বার্ন হবে। এটা হচ্ছে মেটাবলিজম, ক্যাটাবলিজম আছে, অ্যানাবলিজম আছে। একটা হচ্ছে গঠন আর একটা হলো ভাঙা, ভাঙা গড়ার খেলা। তো শরীরে প্রতিনিয়ত সেল মৃত্যুবরণ করছে, প্রতিনিয়ত সেল জন্মগ্রহণ করছে। যেমন এরকম একটা জানেন আপনারা, সেটা কি বলেন তো, আপনারা যে রক্ত দান করেন তাই না, 4 মাস পর পর ব্লাড দেন, তা আরবিসি কি হয় আপনারা জানেন যে এটা প্রায় 120 দিনের মতো বাঁচে। হ্যাঁ, 3 থেকে 4 মাস বাঁচে এক একটা আরবিসি, এটা আপনারা জানেন। কিন্তু আপনার স্কিনটা যে প্রতিনিয়ত নতুন নতুন স্কিন আসতেছে, এটা জানেন কিনা, যে আপনার স্কিনের যে সেলগুলো মারা যাচ্ছে, প্রতিটা সেলই এই যে বডির প্রায় অর্গানিক 5-6 দিন পর পরই নতুন নতুন করে সেল নিয়ে আসে, পুরান সেলগুলোকে বাদ দিয়ে। তাহলে বডিতে অলওয়েজ ভাঙা গড়ার খেলা। যখন আপনার এই গঠন হবে কিন্তু ভাঙা হবে না, মানে অ্যানাবলিজম হবে, ক্যাটাবলিজম কম হবে, মানে আসলে হবে না বললে তো ভুল হবে, অ্যানাবলিজম অনেক বেশি হবে আর ক্যাটাবলিজমটা কম হবে। ক্যাটাবলিজম না হলে তো দত্ত হয়ে যাবেন, হ্যাঁ, জায়ান্ট হয়ে যাবেন, কারণ আপনি শুধু বাড়তেই থাকবেন। তো যখন ক্যাটাবলিজম কমে যাবে, অ্যানাবলিজম বেড়ে যাবে, তখন আপনি মোটা হইতে থাকবেন, মোটা হইতে থাকবেন, ওয়েট বাড়তে থাকবে। আমরা এনার্জি নিয়ে কথা বলছিলাম, এখানে ওয়েটের কি রিলেশন আসতেছি। তাহলে বডি আমাদের 2 ভাবে এটিপি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, একটা হচ্ছে গ্লুকোজ বার্ন করে করে আর ফ্যাট বার্ন করে করে। তো যারা বারবার খায় তাদের ফ্যাট বার্ন হতে পারে, যারা 6 বেলা খায় তাদের ফ্যাট বার্ন হতে পারে, বারবার খায়, খেয়ে অমনি শোয়, তাদের ফ্যাট বার্ন হওয়ার কোনো কায়দা আছে, সুযোগ আছে। তো লাস্ট 40 বছর সে এইভাবে চলতে আছে, তাহলে তার বডিতে কি কি হয়েছে, জমছে। ইয়েস, ভেরি গুড, তাহলে জমছে, তাই না, বুঝতে পারছেন না। তো সে কোনো দুর্ভিক্ষে পড়ে নাই, খরাতে মঙ্গাতে পড়ে নাই, অতীতকালে শিকার পাইতো না, এখন তো আর খাবার ব্রেকফাস্ট প্রতিদিন তার সামনে থাকে, সকালে উঠে কাম করুক না করুক খাউনটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আপনি, এটা হলো আমাদের কোষ, সেল। তো সেলে এখন আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, সেলে কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, সেলের ভিতরে
এখানে মাইটোকন্ড্রিয়া একটা আছে, আরো অনেক কিছু আছে, নিউক্লিয়াস আছে, গোলজি বডি আছে, কত অ্যাপারেটাস আছে, সব বাদ দেন। সেল নিয়ে আলোচনা করতে গেলে কয়েক বছর লাগবে, কারণ এখন সেল সম্পর্কে মানুষ অনেক ভালো জানে, আগে জানতো না। আমরা যখন প্রথম সেল পড়ি তো সেলে সাপ্টার ছিল ছোট এতটুকু, আর এরপরে যত বড় হয়েছে সেল বড় হয়েছে, সেলের ভিতরে মানুষ জানছে অনেক বেশি। হ্যাঁ, এখন এক সেল নিয়ে আলোচনা করতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে, আমি তাও সেল একটা বোঝার আগে মরিয়া যাবো। তো আপনি কিভাবে মানব দেহের সকল জ্ঞান আপনি অর্জন করবেন? এই জন্য বলছে যে এই জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞান অর্জন বৃথা তাই। তাহলে আপনারা আর জ্ঞান অর্জনের দরকার নেই, ঘুম যান ভালো করে। তাইলে সেলের ভিতরে যদি অতিরিক্ত ফ্যাট জমা হয় তাহলে এই সেলে ওভারলোড হলো। তাহলে কেন ফ্যাট জমা হইল? হ্যাঁ, কেন জমা হইল? খাইছি, আমরা খাইছি, খাবার খাইছি, তাই না, ফুড। হ্যাঁ, সেটাকে কি করি নাই? বার্ন করি নাই। তো বার্ন হইতো যদি আমি ফাস্টিং করতাম তাইলে বার্ন হইতো, যদি আমি এক্সারসাইজ করতাম তাইলে বার্ন হইতো, যদি আমার কায়িক শ্রম থাকতো, কাজ থাকতো, তাইলে বার্ন হইতো। তা আমি 6 বেলা খাই, ব্যায়াম করি না, কামও করি না, চেয়ারে মারে বসে থাকি, আরামকে দাঁড়ায় ব্যায়াম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটাই তো স্বাভাবিক নাকি? তাইলে এখন যদি কোষে ওভারলোড থাকে তাহলে বডিতে এখানে রক্ত আছে, রক্তে আপনি ধরেন ভাত রুটি খান, ফল দুধ খান, চিনি আসে, এই চিনিটাকে কোষের ভিতরে ইনসুলিনের মাধ্যমে ঢুকানো, ইনসুলিন গিয়ে এই ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচ করে, তারপরে গ্লুট4 যেটা আছে, গ্লুট4 কোষের ভিতরে আছে, গ্লুট4 এটা ট্রান্সলোকেশন হয়ে কোষ পর্দার কাছে আসে, দরজা খোলে এবং সুগারটা কোষের ভিতরে ঢোকে। তার মানে চিনিকে কোষে ঢুকায় হচ্ছে ইনসুলিন। এটা বুঝলেন কথা? ইনসুলিন কি করে? রক্তের চিনিকে কোষে ঢুকায়। রক্তের চিনি আসে কেন? আমি খাবার খাই, ভাত খেলে রক্তে চিনি আসে, রুটি খেলে আসে, ফল খেলে আসে, দুধ খেলে আসে। তাহলে আপনি খাবার খাচ্ছেন, রক্তে চিনি আসছে, চিনিটা কোষে ঢুকে যাচ্ছে, কোষ এটিপি তৈরি করছে, কোষে শক্তি হচ্ছে, আপনি চাল চাল করে চলতে আছেন। এই তো কথা। এখন যদি আপনার, এই খেয়াল করেন আপনারা, এখন যদি আপনার, আমি কিন্তু রোজা রাখছি, বেশি চিল্লাইতে পারবো না, এখন যদি আপনার কোষে জায়গা না থাকে, ফ্যাট দিয়ে ভর্তি থাকে, তাহলে কোষ ইনসুলিনকে রেজিস্ট করবে। এটাকে বলে আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স। কোষ ইনসুলিনকে রেজিস্ট করবে, বাধা দিবে। রেজিস্ট করা মানে কি বলেন? বাধা দেওয়া। তো কোষ ইনসুলিনকে বাধা দিবে, দিলে পরে রক্তের চিনি আর কোষে ঢুকতে বাধা প্রাপ্ত হবে, পারবে না, আগের মতো চেল চেল করে ঢুকতে পারবে না, আর চেল চেল করে এটিওপেও হইতে পারবে না। তাহলে আপনার শক্তি বাড়বে না কমে যাবে? এই তো। তাহলে কোষে বেশি, মানে যদি আপনি এই খালি খান 6 বেলা, রোজা না রাখেন, ফাস্টিং না করেন, ব্যায়াম না করেন, কাম না করেন, তাহলে তো আপনার শক্তি কমে যাচ্ছে। তাহলে শক্তি নষ্ট হয় হচ্ছে চর্চার অভাবে, আপনি চর্চা করেন না এই কারণে। যেমন মাসেলের পাওয়ার বাড়ে চর্চা করলে বাড়ে নাকি? যেমন জিমে গেলে প্রথমে দেখে 1 কেজি উঁচা করতে পারে না, পরে 20 কেজিও পারে না? তো এখন চর্চা ছাড়া শক্তি পাবেন? তা আপনি ওষুধ খাইয়ে শক্তি পাবেন, চিকিৎসা যে করতে আছেন, ট্যাবলেট যে গিলতে আছেন সমানে, এই ট্যাবলেট গিললে কি এই সমস্যার সমাধান হবে? কোন ট্যাবলেট গিলা কি আপনার ব্যায়ামের কাজ হবে? কোন ট্যাবলেট গিলা কি আপনার এই যে কাম, যে কায়িক শ্রমের কাজ হবে? কোন ট্যাবলেট দিয়ে কি ফাস্টিং এর বেনিফিট পাবেন আপনি? কোন ট্যাবলেট দিয়ে এই কোষটা খালি করতে পারবেন? তা আপনারা আসেন আমার কাছে ভিটামিন খাইতে, স্যার দুর্বল লাগে, কিছু ভিটামিন লিখে দেন। কোন ভিটামিন আছে যেটা কোষের জঞ্জাল পরিষ্কার করবে? কোন এমন মিরাকল ট্যাবলেট পৃথিবীতে আছে যেটা এই কোষকে খালি করতে সাহায্য করবে? যেটা আপনার 40 বছরের এই যে অলসতা, বিলাসিতা, গায়ে তেল জমাইছেন, কোষের মধ্যে তেল জমাইয়া কোষকে ওভারলোড করছেন, খালি খাইছেন 6 বেলা, কখনো বার্ন করেন নাই, তাহলে এই যে জঞ্জাল আপনি শরীরে দিলেন, এটা কোন ট্যাবলেট আছে, কোন ক্যাপসুল আছে যেটা আপনার এটা দিয়ে, কোন ইনজেকশন আছে মাইরলে ভালো হয়ে যাবে না? আপনাদের এই জঞ্জালগুলো আপনার পরিষ্কার করতে হবে। আপনারা যে ট্যাবলেট ক্যাপসুল খাইতে আছেন, এতে কি ক্ষতি সামনে টের পাইবেন। তাইলে এখন এনার্জি চলে যায় হচ্ছে যে কোনো জিনিস ওভারলোড হলে, নাকি বুঝতে পারছেন? এখন আসেন এদিকে গ্লুকোজ ঢুকে যে এটিপি, সেটা তো ঝামেলা হয়ে গেল। এখন যখন কি হবে, এই যে ফ্যাটগুলা
আরো বিভিন্ন জায়গায় জমা হবে রে ভাই। প্যানক্রিয়াজের মধ্যে ফ্যাট জমা হবে, লিভারে ফ্যাট জমা হবে, ফ্যাটি লিভার হবে। কি হবে? ফ্যাটি লিভার হবে। বুঝলেন না কথা? আপনি খাওয়া তো বন্ধ করেন নাই, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি তো 6 বেলা খাইতে আছেন, খাওয়ান তো কমান নাই। আপনি মোটা সোটা হয়েছেন, আপনি তো এখনো ক্রিস্পি ক্রান্সি, এখনো রুটি খান, এখনো 6 বেলা খান, এখনো অল্প অল্প করে বারবার খান। হ্যাঁ, তা আপনার খাওয়া তো কমে নাই। তাহলে আপনি সুস্থ হইতে চান, আপনার চরিত্র চেঞ্জ না করে সুস্থ কিভাবে হবে? তাহলে সুস্থ হইতে হলে সুস্থতার একটা আলাদা ক্যারেক্টার আছে। তাইলে এখন আর কি কি প্রবলেম হচ্ছে যখন আপনি এদিকে খেয়াল করেন, এদিকে মনে আছে কিনা যে রক্তের চিনি যে এই যে ব্লাডের সুগার যে কোষে ঢুকতে পারতেছে না, তাহলে রক্তের চিনি বেড়ে যাবে, যাবে না? তো বেড়ে গেলে সেটার নাম হলো ডায়াবেটিস। সেটার নাম কি? তাহলে ডায়াবেটিস রোগীর শক্তি বেশি হবে না কমে যাবে? তাহলে কোন ডায়াবেটিস রোগী কি শক্তি দিন দিন বাড়তেছে? তাহলে আপনারা যে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিতে গিয়ে যে ওষুধ খাচ্ছেন, তা ওষুধ খেয়ে আপনার কি শক্তি বাড়তেছে? ডায়াবেটিসের ওষুধ খেয়ে, ইনসুলিন নিয়ে? তাহলে আপনি কি সুস্থ হইতেছেন? তাহলে দিন দিন শক্তি কমে যাচ্ছে কিনা? তার মানে আপনি দিন দিন আরো অসুস্থ হচ্ছেন কিনা? তাহলে ওষুধ দিয়ে আপনাকে কি আরো অসুস্থ বানানো হচ্ছে কিনা? তাহলে আপনি ওষুধ খেয়ে কি সুস্থ হচ্ছেন না এবং শক্তি পাচ্ছেন না এবং এনার্জি কমতেছে এবং ওষুধ বাড়তেছে, তার মানে আপনি ওষুধ খাচ্ছেন কি আরো নিজেকে রোগী বানানোর জন্য, তাই না? এখন আসেন, যখন সুগার বাড়ে তখন ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তাররা ওই যে 6 বেলা খেতে বলে এবং সুগারকে কেমনে জোর করে কোষের মধ্যে ঢুকানো যায় এর জন্য মেডিসিন দেয়, ঠিক আছে না? বা ইনসুলিন দেয়, ইনসুলিন দিয়ে জোর করে ঢুকায়। এখন বডির ন্যাচারাল রেসপন্স হচ্ছে চিনি যদি বডিতে বেড়ে যায়, বডি ইনসুলিনও তৈরি করে বেশি করে। এটার নাম হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া। মানে কি হাইপার ইনসুলিন? হাইপার মানে কি বেশি বেশি, হাইপার একজন খুব উত্তেজিত, হাইপার হাইপার খালি তিরিং ফিটিং করে হাইপার। তাইলে হাইপার, তাহলে ইনসুলিন মিয়া বেড়ে গেছে, তাহলে বডিতে ইনসুলিন বেশি, আপনি আরো ইনসুলিন বাইরে থেকে তাকে দিতে আছেন, তাহলে এটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? তাই খারাপটা আপনারা করতেছেন কিনা, আপনাদের সঙ্গে এই খারাপটা হইতেছে কিনা? ইচ অ্যান্ড এভরি পেশেন্ট যারা অলরেডি ইনসুলিন নিতেছে, বেশিরভাগ রোগীর ইনসুলিনের প্রয়োজন নাই, বরং তার শরীরে ইনসুলিন বেশি আছে, মেপে কেউ দেখছে না। শুধুমাত্র যারা শুকনা রোগা, ওজন কমিয়ে যাচ্ছে একেবারে দিন দিন, ওদের ইনসুলিনের অভাব আছে, এটা মাপলে বোঝা যাবে। কিন্তু যারা মোটা পেশেন্ট তাদের ইনসুলিনের অভাব নাই, তাদের ইনসুলিনটা ব্যবহার হইতে পারতেছে না। কেন? কারণ কোষে জায়গা নাই। কোষে জায়গাটা কে দখল করেছে? ফ্যাট। ফ্যাট কেন জমেছে? এটা বডির ডিফেন্স। আপনি খাইছেন, বার্ন করেন নাই, বডি ফ্যাট হিসেবে এটাকে জমা করেছে, ঠিক আছে? ঘুম আসে না? তাহলে বডি কি করছে? ফ্যাট হিসেবে এটাকে জমা করছে। তো এখন ফ্যাট অতিরিক্ত যত জমতেছে তত ইনসুলিন রেজিস্ট্যান্স দিন দিন বাড়তেছে, কোষ ততই ইনসুলিনকে রেজিস্ট করতেছে, তো বডিতে ইনসুলিন বাড়তেছে। এই ইনসুলিন এই যে ফ্যাটটাকে, এই যে চর্বিটা আছে না, চর্বি, এই ইনসুলিন ফ্যাট বার্নিং এ বাধা দেয়, চর্বিকে বার্ন হতে দেয় না, ফ্যাটটাকে বার্ন হতে দেয় না। তাহলে আপনি যে ফ্যাট বার্নিং করে শক্তি উৎপন্ন করতে পারেন বলেছিলাম কথাটা, এখন যদি আপনার ইনসুলিন বেশি থাকে তাহলে ফ্যাট বার্নিং হবে না, আপনি শক্তি পাবেন না। তাইলে আপনার বডিতে দুটো মেটাবলিক সিস্টেম, একটা হচ্ছে ফ্যাট বার্নিং, সেটা স্টপ, টোটালি স্টপ, আর সুগার বার্নিং সেটাও ডিফেক্টিভ, কারণ বডিতে সুগার ঢুকতে পারছে না, সেলের ভিতরে যাইতে পারছে না, মাইটোকন্ড্রিয়াতে যাই এনার্জি উৎপন্ন করার অবস্থা তার নাই। তাহলে এখন কিভাবে শক্তি পাবেন? তাইলে উভয় ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কোষকে খালি করতে হবে। তাইলে না খেয়ে দুর্বল হয়ে যাবেন যারা ভাবতেছেন, তারা এখন চিন্তা করেন যে তাইলে খাইয়া কি হবেন। অনেকে আছে না যে না খেয়ে দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়ে যায় এটা বলি। ধরেন একটা লোকের যদি ইনসুলিন বডিতে বেশি থাকে, এখন ইনসুলিন বেশি কেন বলেন তো, কে বলতে পারবেন ইনসুলিন বেশি কেন? ইনসুলিন কেন বেশি বলেন তো? না, ইনসুলিন বেশি তার কারণ হচ্ছে কোষে জায়গা নেই। কারণ কোষে জায়গা নাই, এই কারণে ফ্যাট জমে গেছে, এই কারণে চিনি ঢুকতে পারতেছে না, বডি বেশি ইনসুলিন তৈরি করতেছে এই চিনিটা ঢুকানোর জন্য। কারণ রক্তে সুগার বেড়ে গেলে ডেঞ্জারাস। এই সুগার কিন্তু সবখানে যাবে, আপনার ব্রেনে যাবে, কিডনিতে যাবে, লিভারে যাবে,
বডির এমন কোনো জায়গা নেই যে এইগুলো যাবে না। এই মুরব্বী দুইজনের সাথে কেউ আসছে, এই যে ওরা দুইজন যে ঘুমাচ্ছে ওদের সাথে কেউ আসছে নাকি? আপনারা দুইজন আসছেন একা একা নাকি কেউ আসছে সাথে? একটু বোঝার চেষ্টা করেন বাবা, কারণ এটা আসলে ওই ওষুধ দেওয়ার জায়গা না চিকিৎসার, যে আপনি এখন ঘুমাবেন, ঘুম থেকে ওইটা করবেন হায় রে আমি কিছু বুঝি নাই, তো এখানে তো ট্যাবলেট দিয়ে চিকিৎসা হবে না আপনার। আপনি যদি এটা না বুঝেন তাহলে তো আপনি ঘুমাই থাকবেন, পরে আপনি তো ওইটা আর বলতে পারবেন না কি করছে, বুঝেন নাই? আপনাকে এখন বুঝাই দিলে আপনি বাসায় যেতে সব ভুলে যাবেন, তা আপনি এখন ঘুমাইতে আছেন, আমার লোকজন বুঝাই দিলে পরে আপনি সব ভুলে যাবেন, বাসায় যে উল্টা পাল্টা করবেন, তারপর আপনার ছেলে মেয়েরা কইব যে আমার বাপের জীবন নষ্ট করছে ডাক্তার জাহাঙ্গীর কবির, কারণ হ্যাঁ উল্টা পাল্টা করছে। এখন হ্যাঁও জানে না জাহাঙ্গীর কবির কি কইছে, আর আমিও জানি না আপনি কি করছেন, আপনি তো ঘুমাইছেন, মাঝখান থেকে একটা ঝামেলা হইয়া যাবে। তা আপনারা মুরব্বীরা আসলে সাথে একজন নিয়ে আসবেন যে কিনা একটু মানে একটু শক্তি টক্তি আছে অবশিষ্ট, আর যার ব্রেন এখনো কাজ করে, যার কথা দুই একটা মনে থাকে, হ্যাঁ বললে পরে যেন ভুলে না যায়, বুঝেন না কথা, বাসা পর্যন্ত যেন মনে থাকে। তো নাইলে এরকম অনেক পাইছি, মুরব্বী দুইজন আসছে, এখন তারে বলছি এটা, হ্যাঁ কইছে আর একটা কইরা তো ওষুধ ছাড়ছে, বিপদে পড়ছে, আরে কইছে ওষুধ কমাইবেন, প্রেশার মাইপে তো সব ওষুধ ছেড়ে টেড়ে দিয়া, তো আমারে মানা শুরু করছে, মাথা ঘুরে পড়ে গেছে গা। তারপরে হেরা কয় জাহাঙ্গীর কবিরে ফলো করে আর বাপ শেষ, বুঝছেন? অথচ আমি এটা বলি নাই, আর হ্যাঁও বুঝে নাই, আন্দাজে কি করছে হ্যাঁ ছাড়া আল্লাহ কেউ জানে না, হ্যাঁ তো অজ্ঞান, হ্যাঁ কবু কেমনে দেখ কি করছে। আর মহা মুসিবত, আপনারা এটা তো ওষুধ দিয়ে খেলার জায়গা না, এটা বোঝার জায়গা, আপনি দেমাগটা ঠিক রাখেন, বুঝেন, বুঝেছেন? ঘুম আসলে উঠে দাঁড়ান বসেন, কোনো অসুবিধা নেই। এখন বলেন বাবা ইনসুলিন বাড়ে কেন? আরে আল্লাহ, কোষে জায়গা নেই, বাচ্চাটাও বলতে পারবে, এই বাচ্চাটাও বলতে পারবে। এখন আপনি ঘুমাইলে তো বলতে পারবেন না। এখানে কি ঘুমাইতে আসে নাকি সব? আজকে দেখি বেশি ঘুম, এত তো ঘুমাইতে দেখি নাই কোনোদিন। কি আমার কথা কি খুব বোরিং লাগতেছে? মানে শুনলে ঘুম আসে? তাইলে কোষে জায়গা না থাকার কারণে রক্তের চিনি বাড়ছে, রক্তের চিনিকে কোষে ঢুকাইতে হবে, বডি বেশি ইনসুলিন তৈরি করছে। এখন ইনসুলিন কোষে আবার বাধাপ্রাপ্ত হইতেছে, তো বডিকে আরো বেশি ইনসুলিন তৈরি করে এটাকে মেকআপ দিতে হয়েছে, এর ফলে ইনসুলিন বেড়ে গেছে। এই যত ইনসুলিন বেশি ততই ফ্যাট বার্নিং হবে না। এখন যদি আপনার রক্তে ইনসুলিন বেড়ে যায়, খেয়াল করেন, তাহলে কি ঘটনা ঘটবে? আপনি কি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবেন? খেয়াল করেন আমাদের বডিতে ইনসুলিন আসে কেন। ধরেন আপনি খাবার খাইছেন, হ্যাঁ এটা গ্রাফ তো অনেকে বোঝে না, আমি বুঝাই দিই বুঝবেন। ধরেন আপনি খাবার খাইছেন, তো চিনি বাড়ছে রক্তে, এই চিনি বাড়লে এটাকে বলে চিনি বাড়া, তো পরে আস্তে আস্তে চিনি কমে যায়, চিনি তো আর বাড়তি থাকে না। দেখেন খাবার 1 ঘন্টা পরে যা থাকে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে ফাস্টিং অবস্থায় চিনি অনেক কমে যায়, তাই না? খালি পেটে কম থাকে, কিন্তু যাদের খালি পেটেও চিনি বেশি থাকে, হ্যাঁ রে আমরা কই হ্যাঁ এত ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, দেখ খায় নাই 14 ঘন্টা তাও চিনি বেশি, ডেঞ্জারাস, বুঝলেন কথা? ডেঞ্জারাস। তাহলে এইটুকু বুঝছেন তো, চিনি বাড়ে, হ্যাঁ তো গ্রাফটা এরকম, কারণ চিনি বাড়ে আবার চিনি কমে যায়। তো অনেকের আছে চিনি বাড়ে কমে না, তাদেরটা হলো এরকমই ভুল, হ্যাঁ কমে নাই মানে বাইরে বাড়ছেই খালি, হ্যাঁ তো সেটা আলাদা, আমি নর্মাল অবস্থার কথা বলতেছি। তাহলে এই যে চিনিটা আসছে রক্তে, এখন বডি কি করে? ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের এই চিনি যত বেশি বাড়ে তত বেশি ইনসুলিন আসে, আইসা তারপরে ইনসুলিন আইনে চিনিটাকে কোষে ঢুকায়, তার দায়িত্ব শেষ। যখন তার দায়িত্ব শেষ তখন সে ইয়ে হয়ে যায়, তুমি একটু উঠবস করো, দাঁড়াও, তুমি ঘুমাচ্ছ তো, তার চেয়ে উঠবস করো, দাঁড়াইলে দেখবে ভালো লাগবে। হ্যাঁ তো এখন এই যে দেখেন, এই যে মুরব্বী ঘুমাচ্ছে, বাচ্চারা এখন ঘুম শুরু হয়েছে, মুরব্বীরা দেখে শিখছে। তাহলে দেখেন এই যে চিনি বাড়লে আবার সাথে ইনসুলিন আসতেছে, ইনসুলিন চিনিকে ঢুকায়, তাহলে চিনি না থাকলে ইনসুলিন এত বাড়ার দরকার নেই, নাকি বোঝেন নাই কথা? তাহলে চিনি না বাড়লে ইনসুলিন বাড়ার দরকার নাই, এটা বুঝতে পারছেন? তাইলে এখন যদি দেখা যাচ্ছে যে আপনার এই ইনসুলিনটা বেশি তৈরি হয়েছে বডিতে, কারণ চিনি ঢুকাইতে আগে যতটুকু ইনসুলিন দরকার ছিল তার চেয়ে অনেক বেশি ইনসুলিন বডিতে তৈরি করতে হয়েছে, তাহলে রক্তে অনেক বেশি ইনসুলিন এখন আছে, অনেক বেশি ইনসুলিন আছে। থাকলে কি হবে? আপনি ধরেন এই যে কিছুক্ষণ যে খাইলেন, চিনি কমে গেল না? কমে যাওয়ার পরে ইনসুলিন কিন্তু এখনো বডিতে আছে, এর কিছুক্ষণ পর যদি আবার না খান তাইলে আপনি হাইপো হয়ে যাবেন, প্রেশার ডাউন হয়ে যাবে, অথবা আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আপনার সুগার ফল করে যাবে, কারণ ইনসুলিন এখনো যায় নাই, ইনসুলিন রয়ে গেছে।
তো রক্তে যদি আপনার চিনি বেশি থাকে তাহলে তো ভালো, কিন্তু যেই চিনিটা কমে যাবো কিছুক্ষণ পর তো কমে যাবো, খান নাই আপনি। তো এই কারণে এই রোগীগুলাকে বারবার খাইতে হয়। তাইলে আপনি যে ক্ষুধা কমে না কেন, বারবার খাইতে হয় কেন, বা না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যান কেন, বা না খেয়ে থাকলে দুর্বল লাগে কেন? কারণ আপনার ইনসুলিন বেশি। তাহলে ইনসুলিন না কমানো পর্যন্ত আপনি না খেয়ে থাকা সম্ভব নয়। আর গতকালকের আলোচনায় বলেছি, যদি অটোফেজি পাইতে চান তাহলে ইনসুলিন কমাতে হবে, সুগার কমাতে হবে, অ্যামাইনো অ্যাসিড কমাতে হবে, অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন আর কি, প্রোটিন কমাতে হবে, এবং স্ট্রেস কমাতে হবে মানে দুশ্চিন্তা, কারণ এই স্ট্রেস কর্টিসল নিয়ে আসে, এবং ভালো ঘুমাতে হবে। স্ট্রেস কমাতে হবে এবং ভালো ঘুমাতে হবে। এই মনে আছে গতকালকের এগুলা? তাইলে এখন দেখেন, যদি আপনার একটু পরপর খান তাহলে কোষে ওভারলোড আরো বাড়বে, ইনসুলিনও বাড়বে, রক্তের চিনি বাড়বে, আপনার টেনশন বাড়বে, স্ট্রেস বাড়বে, ঘুমও হবে না, এনার্জিও পাবেন না। এই হলো অবস্থা। তাহলে অবস্থাটা থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই কোষ খালি করতে হবে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে ধরেন মাসেলের পাওয়ার বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যখন মানুষ বয়স হয় তখন মাসেলের পাওয়ার কমতে থাকে, মানুষের পাওয়ার এমনিতে কমতে থাকে। যদি সে মাসেল বিল্ডিং বা মাসেলের চর্চা না করে তাহলে তার পাওয়ার কমতেই থাকবে। তাহলে প্র্যাকটিসের না করার কারণে তার এনার্জি কমে যায়, মানে পাওয়ার কমে যায় প্র্যাকটিস না করার। বুঝেছেন? যে কোনো জিনিস ফেলে রাখলে জং পড়ে, মরিচা পড়ে, তাহলে শক্তি নষ্ট হওয়ার ওইটা তো একটা সেলুলার লেভেলে, যে কারণে আপনি শক্তি পাচ্ছেন না। ওইটা কি বুঝেছেন কেন পাচ্ছেন না শক্তি? বোঝেননি কেন? আর না খেয়ে কেন থাকতে পারতেছেন না? যারা মোটা হয়ে গেছেন তারা কেন বারবার খেতে বাধ্য হচ্ছেন? বোঝেননি কথা? কারণ না খেলে মাথা ঘুরে পড়ে যায়। বুঝেছেন? না খেলে মাথা ঘুরে পড়ে যায়। তাইলে ওরা না খেয়ে থাকলে এনার্জি পায় না, মাথা ঘুরে পড়ে যায়। আবার খেলে আরো দুর্বল লাগে, আরো উইক লাগে। বুঝেন নাই কথা? এটা মহা বিপদ। এটা পড়ে কিনা সবাই বলেন? হ্যাঁ, যারা মোটা আছে এরকম হয়। তো এটা থেকে কিভাবে উদ্ধার পাইতে হবে আমি বলতেছি। তার আগে আমাদের যে শক্তির কথা বললাম, তাহলে শক্তির আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মাসেল পাওয়ার। যার পাওয়ার নাই, এনার্জি নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? যার পাওয়ার নাই তার এনার্জি নেই। তাহলে এখন পাওয়ার তো আপনার মাসেলের চলেই যাবে যদি আপনি সেটাকে ইউজ না করেন। এখানে থিওরি হচ্ছে আপনি একটাকে ব্যবহার করবেন, জিনিসটা ঠিক থাকবে, আর যদি ব্যবহার না করেন তাহলে এটা লস করবেন। বুঝেন না কথা? তো ইউজ ইট অর লুজ ইট, মানে আপনি যদি কোনো জিনিসকে ব্যবহার না করেন সেটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। আপনি ব্রেনের চর্চা না করলে ব্রেনে কাজ করবে না, আপনি মাসেলের চর্চা না করলে শক্তি নষ্ট হয়ে যাবে, আর বয়সের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, এনজাইম প্রোডাকশন কমে যাবে। একটা বৃদ্ধ 80 বছর আর একটা 20 বছরের বাচ্চার সমান শক্তি থাকবে না। কিন্তু আবার ওই দেখা গেল এখনকার 20 বছরের যে বাচ্চাগুলো আছে, আর ওদিকে আমাদের মাতবুর রহমানের মতো যারা জিম করে, ওদের শক্তি ওই 20 বছরের চেয়ে বেশি আছে। তার মানে চর্চার ফলে ওই লোকটা আজকে 75 বছরে যেই শক্তি, মানে যেই ওয়েট নিতে পারে, যেই শক্তি তার, হ্যাঁ, এই যে মাতবুর রহমান একজন আছে বাংলাদেশে, ওনার বয়স 74 প্লাস, 75 বোধহয়, এখন বোধহয় 75 প্লাস হয়ে গেছে বা 76 হয়ে গেছে, আমি তো 2 বছর আগের কথা বলছি। তো তখন এখন হয়তো তার 75 বা 6 হয়েছে মাতবুর রহমান। তাহলে ওনার যে শক্তি, তাতে করে আজকালকার এইসব 20 বছরের পোলাপান যেগুলো ওনার জিমে যায় ঢুকে, 16, 17, 18 বছরের পোলাপান, সেগুলা ওনার ধারে কাছেও নেই। নাকি বোঝেন নাই কথা? উল্টা হয়ে গেল। ওটা একটা এক্সেপশন। মাতলুবুর রহমান তো একটাই বাংলাদেশে, দুইটা না। বুঝলেন না কথা? তা আপনারা চাইলে সবাই হইতে পারেন, কিন্তু আপনাদের যে কন্ডিশন দেখতেছি, আপনারা হলো নিজেরে কেমনে ধ্বংস করা যায় এটাতে আপনারা অনেক পারদর্শী। কেমনে জম্মের খাওয়া খাইবেন, কেমনে দাওয়াত খাইবেন, আপনার কত ব্যস্ততা, আপনার বিজনেস করেন, আপনার সময় নাই, তো সময় নাই তো ওষুধ খান, জম্মের খাওয়া খাইয়ে দেখি কবে আপনার সময় হয়। হ্যাঁ, বুঝেন না কথা? তাই যারা মুরব্বীরা আছে এরা ঘুমাচ্ছে কেন? ওর এনার্জি নেই, রাতে ঘুমায় নাই, এখন কোনোভাবে চোখ মেলে রাখতে পারতেছে না, সারা রাত তার ঘুম আসে না। বুঝেছেন? তো ঘুম না আসলে তার অটোফেজি হবে? হবে না। এনার্জি প্রোডাকশন হবে না। তাহলে এখন দেখেন আপনার বডিতে আমি বলেছি কি এটিপি, আর একটা হলো এডিপি, আর একটা হলো এএমপি। এগুলো আবার কি? এটা হলো ট্রাইফসফেট, 3টা ফসফেট,
আর এটা হলো ডাইফসফেট, দুটো ফসফেট, এটা হলো মনোফসফেট মানে একটা ফসফেট। বুঝতে পারছেন? তো বডিতে এটা এটিপি হচ্ছে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, করলে এটা এডিপি তে হয়ে যায়। হ্যাঁ, তাহলে এনার্জি, ফুল এনার্জি পাবো যখন আমার এই যে এটিপি এটা অ্যাক্টিভেট থাকবে। তাহলে এখন আমরা যদি ওই যে ফ্যাট বার্নিং করতে না পারি, সুগার বার্নিং করতে ঠিকভাবে না পারি, তাহলে তো আমার এটিপি হইতেছে না। বুঝলেন না কথা? তো এটিপি না হলে আমার এই যে এডিপিটা আবার এসে এটিপি তে চলে যাবে। আর যখন আমরা রেস্টিং স্টেট, তাহলে এটা হলো লো এনার্জি স্টেট, অ্যাডেনোসিন মনোফসফেট। যখন দেখা যাচ্ছে এএমপি বেড়ে গেছে বডিতে বা এএমপি অনেক বেশি, তখন এএমপি কে আসে, এএমপি কে, হ্যাঁ, অ্যাডেনোসিন মনোফসফেট কাইনেজ। বুঝেছেন? বুঝতে পারছেন? আর এই যে এটিপি থেকে যে শক্তি উৎপন্ন হয় এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ, আপনি এত কিছু জানার দরকার নেই। আপনি অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হইলো অক্সিজেন ব্যবহার করে, এই যে ফসফেট, একটা ফসফেট, দুটো ফসফেট, তিনটা ফসফেট, এটা হলো ফসফোরাইলেশন। বুঝলেন না কথা? সহজ করে বোঝানোর জন্য বলতেছি। আর এটা অক্সিজেনের ব্যবহারের মাধ্যমে, এই যে আমি যে শ্বাস নেই কেন, এই যে এটিপি প্রোডাকশনের জন্য, এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে চালু রাখার জন্য। এখন যখন লো এনার্জি স্টেটে বডি চলে যাবে, যে সে আর এটিপি পাইতেছে না, তখন এএমপি কে আসবে এবং এই এএমপি কে ফ্যাট বার্নিং করবে। কি করবে? ফ্যাট বার্নিং করবে। বুঝেছেন কথা? তাহলে ফ্যাট বার্নিং করে আপনার এনার্জি হবে নাকি? বুঝলেন কথা? এখন যদি কারো এইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে বা ফাস্টিং ইনসুলিন বেশি থাকে, তার ফ্যাট বার্নিং হবে না, তাহলে সে এনার্জিতে সাফার করবে। এটা এর চেয়ে সোজা করে তো আর বোঝাইতে পারবো না। বুঝেছেন নাকি? সায়েন্সের ছাত্ররা বুঝেছেন যে শুধু শুধু অ্যাডেনোসিন, তারপর হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, তারপর হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, তারপর হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা হলো আমার শক্তি। এডিপি থেকে এডিপি হয়, এডিপি আবার এটিপি তে রূপান্তরিত হয়, সে এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। এখন যদি কারো অক্সিজেন ইউটিলাইজেশন কম হয়, সে যদি ভালো শ্বাস নিতে না পারে, শ্বাসের টেকনিক না জানে, সে যদি বুক দিয়ে শ্বাস নেয় কিন্তু শ্বাস নিতে হবে পেট ফুলাইয়া, কিন্তু বেশিরভাগ লোক পেট ফুলিয়ে শ্বাস নেয় না, বুক ফুলিয়ে নেয়, তো তার অক্সিজেন কম আসবে, অক্সিজেন কম ইউটিলাইজেশন হবে। বাতাসে যদি অক্সিজেন কম থাকে, যেমন আমরা গাছ কেটে ফেলেছি, ঢাকা শহরের বাতাস বিশুদ্ধ নয়, এবং চ্যাম্পিয়ন হয়েছে সে মানে করাপশনে, মানে করাপশন মানে বাতাস নষ্ট আর কি, নষ্ট বাতাস, মানে বাতাস যে নষ্ট বাতাসের ভিতরে সে সেরা হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন, যে বাতাসে সে সবচেয়ে নষ্ট বাতাস আমাদের ঢাকা শহরে। তা আমি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তো সোজা কথা না। সারা বিশ্বের ভিতরে আমাদের সে কত বাজে কান্ট্রি আছে, বাজে শহর আছে, না আমরাই সেরা হইতে হবে, নষ্ট কাম। হ্যাঁ, দেখেন দুইজন আবার ঘুমাইতেছে, তা আমাদের ওদেরকে ডিস্টার্ব না করি নাকি? এরপরে নেক্সট টাইম ওদেরকে দেখবা না, ডাক্তাররা ওই ওনাদের বলবা গার্জিয়ান নিয়ে আসতে, ওনাদের সাথে যেতে কেউ আসে নাই, কারণ কি কমু কি ভুলে যাইবো, একটা বিরাট বিপদ। ঘুমান আপনারা, আমরা আর ডিস্টার্ব করবো না। বেচারা রাগ করে তাকায় আছে, থাক রাগ করেন না বাবা, ঘুমান। তাইলে খেয়াল করছেন ব্যাপারটা? হ্যাঁ, কিভাবে আসবে? শ্বাস ভালো করে নিতে হবে, গাছতলায় যেতে হবে। তা আমি মাঝে মাঝে গাছ ধরে দাঁড়াইয়া ওখানে শ্বাসের ব্যায়াম করি, তো মানুষে মনে করে পাগল নাকি, পরে আবার দেখে যে ও আসসালামু আলাইকুম, মানে স্যার। তাই তো আমি তো একটা আছি শ্বাস বন্ধ করে, উত্তরও দিতে পারি না। হুজুররা কি কয়, আমি যদি শ্বাস বন্ধ করে থাকি উত্তর না দিই গুনাহ হবে নাকি? হ্যাঁ, তো বোঝা উচিত লোকটা একটা কামে ব্যস্ত, তো তুই সালাম দিলি বুঝবি না যে উত্তর পাবি কিনা। বুঝলেন না কথা? তো এখন আজকেও ঘটনাটা ঘটছে, আমি গাছ ধরে দাঁড়ায় আছি, তো আমি যাই একদম নিরিবিলি, তো ওখানে ওকে দু একজন হয়তো যায়, যাইয়া প্রথম ভাবে পাগল টাগল, তো ফার্স্ট থেকে দেখে আবার চিনিয়ে ফেলে, পরে বলে আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আমি ওকে হ্যাঁ। তো ইদানিং দেখি খালি পেটে, আমি যে খালি পায়ে হাঁটি, তো আমি দেখি যে এখন অনেকেই দেখি খালি পায়ে হাঁটতেছে মাঠে, ভেরি গুড। হ্যাঁ, আমি কয়েকজন পাইছি, কিন্তু আমার ওখানে যে ডিস্টার্ব করবেন না, আমার ওখানে গেলে আমি আর একদিক চলে যাবো। যদি কেউ কথা বলে ওখানে, আমি কারো কথা বলি না কারোর সাথে, কারণ আমি ওখানে গেছি ধ্যানের কারণে। আপনারা কথা বললে তো আমি ওখান থেকে চলে যাবো। তাইলে এখন খেয়াল করছেন যে এএমপি কে মানে হলো কাইনেজ। হ্যাঁ, এএমপি কাইনেজ, অ্যাডেনোসিন মনোফসফেট কাইনেজ, এটা ফ্যাট বার্নিং। তাহলে আমার এএমপি কে কি করে? ফ্যাট বার্নিং। এটা একটু গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আমি যতটুকু পারি আজকে কভার করুম, আবার কালকে আবার বলুম।
তাহলে এটা হচ্ছে ফ্যাট বার্নিং। কিন্তু ইনসুলিন বেশি থাকলে এটা কাম করিতে পারিবে না। এই বুঝলেন কথা? তাহলে এইটা ফ্যাট বার্নিং করতে পারবে না। তাহলে কে বাধা দেয়? ইনসুলিন। তাহলে ইনসুলিন কমাতে হবে। তাহলে ইনসুলিন কমাতে হলে কি করতে হবে? খাওয়া বাড়াইতে হবে, বেশি বেশি চিনি খাইতে হবে, তাই না? কি কয়? চিনি খাইলে কি হবে? কে আসবে? তাহলে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্নিং হবে, বারবার খাইলে ফ্যাট বার্নিং হবে, রাত জাগলে ফ্যাট বার্নিং হবে, টেনশন করলে ফ্যাট বার্নিং হবে, দুশ্চিন্তা করলে ফ্যাট বার্নিং হবে। তাইলে আপনার ওজন কমে না কে? টেনশনে, বুঝছেন, ওজন মেশিনে দাঁড়ায়, আমি কমি নাই, কেন কমি নাই, এই টেনশনে আর ওজন কমবে না। তো এই জন্য বলতেছি, যারা ওজন কমাইতে পারতেছে না টেনশনে যে আমার ওজন কমে না কে, ওদেরই ফ্যাট বার্নিং বন্ধ হয়ে যাবে। কারণ স্ট্রেসে আসবে হচ্ছে কি আসবে? এই বলো, কর্টিসল আসবে। তো কর্টিসল আসলে সে কি করবে? ওই যে মাসেল ব্রেকডাউন করবে। ইনসুলিন বেশি, তো সে তো আর ফ্যাট, কর্টিসলের একটা কাজ হচ্ছে লাইপোলাইসিস করা, মানে ফ্যাট বার্ন করা, বুঝছেন? এর কাজও আছে এটা, যে সে লাইপোলাইসিস করবে। কিন্তু ইনসুলিন আইসা কবে না, হবে না, পারবি না তুই, হ্যাঁ, এরা বাধা দিবে, কত তুই পারবি না এটা। তো এখন সে তো কোনো না কোনো ভাবে, তো কর্টিসল মানে ফাইট অ্যান্ড ফ্লাইট, বুঝছেন? আপনাদের সিংহে তাড়া করছে বা পাগলা কুত্তায় তাড়া মারছে, এখন তো আপনি খিচ্ছা দৌড় মারতে হবে। হ্যাঁ, ওদিন দেখলাম যে, বুঝছেন, একটা লোক হুইল চেয়ারে রাস্তা পার হইতেছে, হুইল চেয়ারে করে, তার মানে সে হাঁটতে পারে না। এখন হঠাৎ করে গাড়ি তার গায়ের উপরে উঠে যাইতেছে, এরপর হুইল চেয়ার ছুইয়া, হ্যাঁ, এক দৌড়ে মারছে, বুঝছেন? দেখা গেল যে সে হয়তো উসাইন বোল্টকেও হার মানাইতো ওই সময়, যে জোরে দৌড় মারছে, বুঝলেন? এই যে ঘুমাইতেছে, এখন যদি কুত্তা তাড়া করে, বুঝছেন, ঘুম টুম কই যাইবো, পাগলা কুকুরের তাড়া খাইলে, বুঝছেন, এমন জোরে দৌড় মারবো। নাহলে মাকড়সা ভয় পেলে যে গায়ে মাকড়সা সাইড, দেখবেন ঘুম চলে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন কর্টিসল তো আসছে তাকে বাঁচানোর জন্য, এখন ইমিডিয়েট এনার্জি দরকার। ইমিডিয়েট এনার্জি মানে চিনি, বুঝলেন না? ফ্যাট দিয়ে ইমিডিয়েট এনার্জি মানে চিনি, দ্রুত বার্ন, দ্রুত এনার্জি, বুঝলেন? মানে সবচেয়ে দ্রুত এনার্জি আসবে সুগার থেকে, গ্লুকোজ থেকে। ফ্যাট বার্নিং এটা লেন্দি প্রসেস এবং অনেক ক্রেফটস, অনেকগুলো সাইকেল পার হইতে হয়। ফ্যাট বার্নিং তোমরা পড়ো নাই এগুলা, অনেক কিছু পার হইতে হয়। সুগার বার্নিং ইজি স্টেপ, 3-4টা স্টেপের ভিতরে আপনি এটিপি পাবেন, বুঝলেন না? তাহলে এখন সে যখন ফ্যাট বার্ন করতে পারবে না, সে কি করবে? মাসেল বার্ন করবে, মাংস বেশি, মূল্যবান মাংস বেশি, তো বার্ন করে সে সুগার বানাবে। এখন আপনি কিন্তু পাগলা কুত্তা তাড়া খান নাই, আপনি খাইছেন বসের তাড়া, তাও মনে মনে, এই ব্রেনের মধ্যে। বা আপনি মনে করেন আপনার সংসারে সুখ নাই, জামাই আপনার লগে বাজে ব্যবহার করছে মনে করেন, বা আর এক মহিলার লগে যাইয়া পরকিয়া করেন। বেশিরভাগ সমস্যা এটাই। তা বেশিরভাগ এখন দেখি পরকিয়া করে সবাই মোটামুটি। এখন এরকম একজনও নাই মনে হয় যে করে না, করলেও হয়তো কেউ জানে না, কিন্তু করে সে। এই হলো অবস্থা। এখন এটার জন্য পুরুষরা 100% দায়ী। তবে আমি অবাক হয়ে যাই যে ওই পুরুষটা আর একটা মহিলার সাথেই পরকিয়া করে, তাহলে মহিলারা নিষ্পাপ। তাহলে ব্যাপারটা বুঝিয়েন নাকি বোঝেন নাই? করে কার সাথে? কার সাথে করে বোঝেন নাই? আমি ওদিন কিছু কথা বলছি, মেয়েরা বলছে, স্যার এই যে আসতেছে, বলে স্যার আপনি বোধহয় আমাদের বিপক্ষে বলতেছেন বেশি। আমি বললাম ঠিক আছে, পক্ষেই বলবো, যে পুরুষদের বদ অভ্যাস, তারা একটাই বেশি বদ অভ্যাস, তাদের মেইন প্রবলেম যে তারা অন্য নারীতে আসক্ত, তাই না? এটাই মেইন সংসারের ঝামেলার জন্য, এটাই মেইন কনসার্ন। আর একটা কনসার্ন হলো সময় দেয় না, এটা এক্সপ্লেন করছি, কারণ সময় দেয় না, সে কাম করতে হয়। কিন্তু সে সময় দেয় না কারণ সে ওই মেয়েকে সময় দিতে হয়, খেয়াল করেন, বোঝেন নাই কথা? তো সে যদি কাজে ব্যস্ত থাকে, সময় না দেয়, তাহলে বউ মাইন্ড করে না অতটা। কিন্তু সে যখন ভাবে যে এ তো অন্য ওই অফিসের কোনো কলিগের সাথে আড্ডা মারতেছে, তাহলে সিরিয়াস মাইন্ড করে, নাকি বোঝেন নাই কথা? এখন আমার কথা হলো, পুরুষরা তো অপরাধী, ঠিক আছে, কিন্তু অপরাধটা কার সঙ্গে সংগঠিত করতেছে? মানে পরকীয়াটা কোনো পোলার সাথে করে কিনা? ও আচ্ছা, পোলার সাথে তো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মেয়েরা নিষ্পাপ, বেটাকো দোষ, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে এবার বুঝতে পারছেন? তাহলে স্ট্রেসে যেখানে লাইপোলাইসিস হওয়ার কথা, ইনসুলিন বেশি থাকাতে লাইপোলাইসিস হচ্ছে না, হইতেছে মাসেল লাইসিস, মানে আপনার মাংস পেশি চলিয়া যাইতে আছে। তো মাংস পেশি যত চলিয়া যাইবে, আপনি পুরুষ হিসাবে ততই নিরাপদ হইয়া যাইবেন, আপনাকে নিয়ে মহিলারা টেনশন করবে না। কারণ হ্যাঁ তো পারে না কিচ্ছু, হ্যাঁ নিয়ে ঝামেলা নেই, হ্যাঁ হয়তো কথাবার্তা হয়তো কইতে পারবো, আসলে কিছুই ফেলবে না, কারণ হ্যাঁ জানে। তো এই জন্য মাসেল নাই, পুরুষ নাই।
তাহলে পুরুষরা বেশি টেনশন করলে আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে মাসেল লস হবে, তারপরে পুরুষত্ব চলে যাবে। তাহলে এই জন্য তাড়াতাড়ি চলেন, শক্তির চর্চা করেন, জিমে যান, ব্যায়াম করেন। হ্যাঁ, তো এটা দরকার আছে। গার্লফ্রেন্ড গেলে আরেকটা পাইবেন, কিন্তু মাসেল গেলে আরেকটা তৈরি করতে সময় লাগবে, পাবেন না। বুঝতে পারছেন? আর যদি শক্তি থাকে অভাব হবে না, কিন্তু শক্তি না থাকলে বৈধ থাকলেও কাজ হবে না। এটা বুঝিয়েন। হ্যাঁ, আর কেমনে কমো, বাচ্চারাও তো শুনতেছে এখানে। আচ্ছা, যাই হোক, তাইলে এখন শোনেন, আপনি যে সুগার খাইলেন মানে কার্বস খাইলেন, কার্বসটা কি বলেন? ভাত, রুটি, ফল, দুধ, যা ইচ্ছা তাই খাইছেন। বুঝতে পারছেন? ভাত, রুটি, ফল, দুধ। তাইলে এখানে কি আসবে? ইনসুলিন আসবে, আসবে না? এতক্ষণ তো এটা বুঝলাম। এবার আমরা আরেকটা জিনিস নিয়ে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসবো। এরপরে আপনি প্রোটিন খাইলে এটা তো বুঝছেন যে সুগারে যে ইনসুলিন আনবে, এতক্ষণ বুঝাইছি। কার্বস মানে চিনি, সোজা কথা। হ্যাঁ, রুটি হোক, ভাত হোক, দুধ হোক, ফল হোক, ওটস হোক, বুঝলেন না? এমনকি কিনোয়া হোক, মানে যেগুলোতে সুগার, এমনকি ডাইল হোক, যেগুলোতে কার্বোহাইড্রেট বেশি আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? বুঝছেন কিনা কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। বোন বোঝেন নাই তো? এই যে বোন, আপনি বুঝছেন? আপনি বুঝছেন? এই যে আপনার টুপির পিছনে, আপনি বুঝছেন? বুঝছেন? তাই তো হা না কন, মাথা নাড়ান। আমি তো বুঝি না, আপনি তো এভাবে মূর্তি হয়ে গেলে আমি বুঝবো না তো। এই বুঝছেন সবাই? তাহলে কার্বোহাইড্রেট মানে চিনি, চিনিকে চিনি। হ্যাঁ, ওই যে চিনি চিনি। হ্যাঁ, তাহলে এই চিনি খেলে ইনসুলিন কেন আসে এটা বলছি না আপনাদেরকে। তারপরে প্রোটিনে আসে এরকম এমটর। আপনারা এমটর নিয়ে আলোচনা হয়নি তেমন। এমটর গতকালকে আলোচনা হয়েছে। হ্যাঁ, ম্যামালিয়ান টার্গেট অফ রেপামাইসিন, এমটর। এই প্রোটিন এমটর সিস্টেমকে স্টিমুলেট করে। উভয়ের কাজ হচ্ছে আপনাকে গ্রো করা, মানে গঠন করা। তাহলে যার গঠন দরকার তার এগুলো দরকার আছে, আর যার ওভার গ্রোথ হয়ে গেছে তার এগুলো থেকে সাবধান থাকার দরকার আছে। বুঝলেন না? তাহলে বার্নিং ফেজ আর ফিডিং ফেজ আলাদা, দুটো আলাদা। কেউ মোটা বেশি হয়ে গেছে, কমাইতে হবে। চর্বি বেশি জমায় ফেলছে, কমাইতে হবে। আর একটা হলো শুকিয়ে গেছে, তাকে মাসেল বিল্ড করতে হবে, সেটা আলাদা আর একটা চ্যাপ্টার। হ্যাঁ, যেমন ভাইকে যেমন জিমে যাইতে হবে, বডি বিল্ড করতে হবে, যেমন মাসেল কম, হ্যাঁ, ফ্যাটও নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, কঙ্কাল। তারপর হচ্ছে এই যে সেল ডিভাইডেশন হয়, সেল ডিভাইড করা, সিনথেসাইজ করা, মানে এটাও গঠন করা, মানে যে কোনো জিনিস গড়া, গঠন করা, এবং ফ্যাট স্টোর করা। স্টোর ফ্যাট, দুটোই ফ্যাট স্টোর করে। মানে এই এমটর এবং ইনসুলিন দুটোর, এটা অ্যানাবলিক। এটা হলো কি? তাহলে এমটর কি? অ্যানাবলিক। ইনসুলিন কি? অ্যানাবলিক। তাহলে এমটরের উপস্থিতি মানে অটোফেজি কমে যাবে, ইনসুলিনের উপস্থিতি মানে অটোফেজি কমে যাবে, সুগারের উপস্থিতি মানে অটোফেজি কমে যাবে, প্রোটিনের উপস্থিতি মানে অটোফেজি কমে যাবে। আমি কথা বুঝতে পারছেন? এখন আমাদের বডিতে এগুলো হচ্ছে রিসোর্স। এই রিসোর্সগুলো যখন ভালো থাকবে তখন আমার এনএডি প্লাস, হ্যাঁ, ধরো এনএডি প্লাস থেকে এটা এনএডিএস। বুঝতে পারছেন? তো সাধারণত এনএডি থেকে দ্রুত এনএডিএস হবে, এবং এই এনএডিএস হচ্ছে এনার্জি প্রোডাকশন করবে। এটা কি? এনার্জি মানে শক্তি। এবার খেয়াল করেন, যদি আপনার কোনো কারণে এই যে আপনার যদি এই রিসোর্স আপনার কাজ করে ভালো, কিন্তু কেউ যদি একদম খাইতে না পায়, কারো যদি কার্বস নাই, প্রোটিন নাই, বুঝলেন, তাহলে তার এইখান থেকে এনার্জি আসবে না। বুঝলেন? তাহলে রিসোর্স লাগবে। যেমন যখন সে গঠন করবে, সে যদি পর্যাপ্ত প্রোটিন না খায়, তাহলে তো সে শক্তি পাবে না, মাথা ঘুরে পড়ে যাবে। সে বার্নিং ফেজে আছে, কিছুদিন বার্ন করলো, কোষ খালি করলো, কিন্তু সে থামলো না, সে না খেয়েই থাকলো, কম কম খেলো, তারপর মাথা ঘুরে পড়ে যাওয়া পর্যন্ত, হাসপাতালে যাওয়া পর্যন্ত ওয়েট করলো, তাহলে তো সে মারা যাবে, যাবে না? তাহলে এটা তো বাচ্চারাও বোঝে। তাহলে ভাঙার কড়া, সে ভাঙার পরে আবার তাকে গড়তে হবে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে খেয়াল করেন, এই এনএডিএস রেশিওটা আমরা দেখি, তো এটা হচ্ছে 1:7,000 বা 700, আমি এই মুহূর্তে মনে নাই, মনে হয় 7,000। মানে সোজা কথা হলো এনএডিএস বেশি থাকতে হবে, এনএডি কম থাকবে, কারণ এনএডি তো শক্তি না, শক্তি এনএডিএস থেকে এনার্জি। কিন্তু কোনো কারণে যদি এটা কনভার্ট না হয়, এনএডি থেকে এনএডিএস না হয়, তাহলে আপনার শক্তি কমে যাবে। বুঝলেন কথা? তা এখন যদি দেখা যায় যে তার রিসোর্স কোনো কারণে শর্ট পড়েছে, মানে আপনি না খেয়ে আছেন, খেয়াল করেন তো, না খেয়ে থাকলে কি হবে? এনএডি আবার আপনার বেড়ে যাবে, এনএডিটা বেড়ে যাবে। এনএডি বেড়ে গেলে
খুব মজার ব্যাপার, এখানে আবার আসতেছি আপনাকে, এটা একবারে বোঝানো যাবে না। এটা এটুক বুঝছেন তো? এনএডি এনএডিএইচ এত বোঝা লাগবে না, বুঝবেন যে এনএডিএইচ হচ্ছে এনার্জি, সোজা কথা। এটিপির মতোই একটা জিনিস, মানে এনএডিএইচ থেকে এনার্জি হবে, এটিপি হবে, বুঝলেন? সোজা কথা হলো এটা। তাইলে দেখেন, আপনি যখন মনে করেন যে খাবার খেলেন, তখন তো এই হচ্ছে অবস্থা। যখন আপনি খাবার খেলেন না, তখন আপনার ওই যে শর্ট পড়লো, তাহলে এএমপিকে, মানে আপনি ফাস্টিং স্টেটে আসতেছে এএমপিকে, এটার কাজ হচ্ছে ফ্যাট বার্ন করা এবং অটোফেজি করা। তাহলে আপনার যদি অটোফেজি হচ্ছে কিনা ভালো, আপনি এএমপি কে মাপতে পারেন, বুঝেন নাই কথা? তাহলে ফ্যাট বার্নিং এবং অটোফেজি, তাহলে এই যে এএমপি কে, মানে ফ্যাট বার্ন হলে শক্তি হয়, ফ্যাট বার্ন করে, বুঝলেন না? ফ্যাট কমে যায়, ফ্যাট বার্ন হয়, বুঝলেন কথা? তাহলে এটা হচ্ছে ফ্যাট বার্নিং এবং হচ্ছে অটোফেজিটাকে সে এটা ইয়া করে। এখন মজার ব্যাপার হচ্ছে এমটর, এই যে এমটরের কথা বলছিলাম না, এমটর অটোফেজিটাকে বন্ধ করে দেয়, অটোফেজি হইতে বাধা দেয়, এমটর অটোফেজি হইতে দেয় না। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে এএমপি কে, এই অটোফেজি এই এমটরকে এসে বাধা দেয়, বুঝছো? বুঝছো? যার ফলে এমটর অটোফেজিকে বাধা দিতে পারে না। হ্যাঁ, গতকালকে যে আলোচনাটা করেছিলাম তার থেকে আজকেটা আসলে শুরু হয়েছে, কারণ এই অংশটা আরো ডিপের। আমি বলেছিলাম যে তখন যে না খেলে কম খেলে এটা, কিন্তু এখন হচ্ছে যে এই এএমপি কে আসলো কখন, যখন আপনি ফাস্টিং করলেন। ফিডিং এটা আসবে না, ফিডিং এটা তো আপনি যথেষ্ট পাচ্ছেন, এনার্জি হচ্ছে খাবার থেকে আসছে। তাহলে এএমপি কে বাড়লে এই এএমপি কে এমটর কে ইনহিবিট করে, তার ফলে এমটর অটোফেজিকে ইনহিবিট করতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে এক্সারসাইজও একই কাজ করে। আসলে ফাস্টিং আর এক্সারসাইজ একই জিনিস, শুধু এই কারণে আমি যেমন আজকে রোজা আছি, অবশ্যই ইনশাল্লাহ জিমে যাব আসর পড়ে, গতকালকেও জিম করে ইফতার করেছি, ঠিক আছে? তাহলে যখন ফাস্টিং এ আমি জিম করি, তা আমার বডিতে অনেক অনেক বেনিফিট পাই। সেটা তার একটা বেনিফিট হচ্ছে অটোফেজির যত কিছু আছে সেটাকে অনেক বেশি বেশি পোটেনশিয়েট করে, অনেক বেশি বেশি গুণ বাড়িয়ে দেয় হচ্ছে আপনার এক্সারসাইজ। তার মানে এই দুটো একই জিনিস, মানে এইটা হচ্ছে ফাস্টিং এএমপি কে, এটা হলো এক্সারসাইজ, এই দুটোই অটোফেজিটাকে ইয়া করে। এটা এক্সারসাইজও এমটরকে। এখন বলো যে কার অটোফেজি কখন শুরু হবে, তাহলে সে কতটুকু এক্সারসাইজ করে এটা জরুরি না? তারপরে সে ঘুমায় কেমন সেটা জরুরি না? তারপর সে টেনশন করে কিনা, দুশ্চিন্তা করে কিনা সেটা জরুরি না? তার সঙ্গে তার খাওয়া না খাওয়া এগুলো সব কিছু আসতেছে। তার মানে এক একটা লোকের অটোফেজি শুরু হওয়া অনেক কিছুর সঙ্গে নির্ভর করে। এখন আসেন, আপনারা দীর্ঘ জীবন চান অনেকে, তাই না? যে অনেক দিন সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়। হ্যাঁ, তো আপনারা যারা এটা চান তারা অনেকেই সারটুইনস এর নাম শুনেছেন। সারটুইনস নিয়ে আরেকদিন বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, এটা জিনের একটা ইন্ডেক্স, বুঝতে পারছেন? হ্যাঁ, সারটুইনস জিন, এটা শুনছেন মনে হয়, কেউ কেউ শুনছেন না? সারটুইনস, টেলোমেয়ার শুনছেন? টেলোমেয়ার, হ্যাঁ টেলোমেয়ার শুনছেন। তো যাক, এই সারটুইনসটা মনে রাখেন। তো আপনার যখন ফাস্টিং স্টেটে রিসোর্স কমে যাবে, তখন এনএডি বেড়ে যাবে। আমার কথা বুঝছেন? সঙ্গত কারণ, এনএডি থেকে এনএডিএস যদি না হয়, তাহলে এনএডি থেকে যদি এনএডিএস না হইতে পারে, হ্যাঁ, তাহলে এনএডি বেড়ে যাবে, বুঝতে পারছেন? এনএডিটা বেড়ে যাবে। এনএডি বাড়লে সে সারটুইনসটাকে অ্যাক্টিভেট করবে, অর্থাৎ কিনা আপনি কম খেলে বেশি দিন বাঁচবেন আর কি, মানে রিজিক থাকবে বেশি, বাঁচবেন বেশি দিন, দীর্ঘ জীবন লাভ করবেন, লনজিভিটি ভালো হবে, তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। এটা আমার কথা না, এটা প্রমাণিত। এবং মজার ব্যাপার হচ্ছে এই একই কাজ এক্সারসাইজও করে, কারণ এক্সারসাইজও প্রচুর এনার্জির দরকার হয়, এনার্জি। হ্যাঁ, তো আপনি যখন খালি পেটে এক্সারসাইজ করতেছেন, সেটাও সারটুইনসকে ইয়া করে। তো সারটুইনস এসে আপনাকে কি করে, যে দীর্ঘ জীবন, লনজিভিটি আপনার বাড়ানোর জন্য ইয়া করে। ওকে, বুঝতে পারলেন? সারটুইনস। তো আজকে অনেক নতুন নতুন তথ্য দিচ্ছি, যারা পুরাতন তারা তো জানে অনেকে, কিন্তু এটা আবার তাদের জন্য ভালো হবে, কারণ এরকম ডিপ লেভেলে কথাবার্তা বলা হয় না। আমাদের এখানে নতুন অনেক ডাক্তার জয়েন করেছে, নতুন নিউট্রিশনিস্টরা জয়েন করেছে, তাদেরকেও এখান থেকে শেখার অনেক কিছু আছে। তাহলে এখন আসেন, এবার বলি একটা গুরুত্বপূর্ণ কথা। ফ্যাট বার্নিং করে আপনার কিটোন বডি হয়, এটা তো বুঝছেন নাকি? ফ্যাট বার্নিং করে কিটোন হয়।
এটাকে বলে কিটোসিস। আমার কথা বুঝছেন? এটা একটা নর্মাল ফেনোমেনন, এটা অনেক প্রাণীর আছে, মানুষেরও আছে। যদি এটা না হইতো, ফ্যাট বার্ন না হয়ে, তাহলে আমরা অনেক আগেই মরে যেতাম, দুর্ভিক্ষে মরে যেতাম, না খেয়ে থাকলে মরে যেতাম, রোজা রাখতে পারতাম না। বুঝলেন না কথা? আমরা অনেক আগেই শেষ হয়ে যেতাম। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনন। এটা প্রতিটা মানুষের, ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে ওদের ছাড়া প্রতিটা মানুষই কম বেশি ফ্যাট বার্ন করে। বাচ্চারা তো বেশি করে, এই জন্য ওরা যে খাইতে চায় না কেন? ওদের শক্তি আছে। দুর্বল লাগলে সেই খাইতে চাইবে, ক্ষুধা লাগলে সেই খাইতে চাইবে। শুধু আমাদের খেয়াল রাখতে হবে সেজন্য নষ্ট খাবার দিয়ে পেট না ভরে। তাহলে তার একটা প্রাণী হিসাবে তার ক্ষুধা লাগবে, দৌড়াদৌড়ি করে। তো বাচ্চারা দেখেন না কি ছোটাছুটি করে, আপনারা ওদের সাথে ছুটতে গেলে অসুস্থ হয়ে যাবেন, কারণ ওদের লেভেলের এনার্জি আপনাদের নাই। তাহলে ওদের যে এনার্জিটা আছে সেটা চাইলে আপনি ধরে রাখতে পারতেন, কিন্তু আপনি সেই প্র্যাকটিসটা করেন নাই। আপনি ছোটবেলায় আমি এই সময় ফুটবল খেলতাম, অমুক করতাম, এই করতাম, সেই করতাম। হ্যাঁ বাহাদুর, তুমি ওই বেলায় সবাই ছিল। তা এখন এসে যে তুমি বসে গেছো চাকরি করতে করতে, যে বুড়ি বাড়ায় ফেলাইছো, তা এরকম সবাই, তাহলে তুমি ওই সবার মতোই, তুমি আলাদা কোনো স্পেশাল কেউ না। যদি বলতে হ্যাঁ আমি এখনো তাই পারি যেটা আগে পারতাম, যেমন আমি বলতে পারি যে আমি আগের যে শক্তি ছিল, এনার্জি ছিল, ফিজিক্যাল ফিটনেস ছিল, তার চেয়ে এই বর্তমানে 50 বছরের আমি আরো অনেক বেশি আমি অ্যাডভান্স এনার্জি, স্ট্রেংথ, হ্যাঁ, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিক থেকে। আমি আমার জীবনের কোনো স্টেজে, সেটা ক্লাস 2-তে, 3-তে, ক্লাস 10-এ, বা কলেজ লাইফে, বা ডাক্তারির সময়, যে আমি 50 কিলো একটানা দৌড়াইতে পারতাম, কোনোদিন না। এখন পারি। 21 কিলো দৌড়াইলে নো ম্যাটার, কোনো ব্যাপার না। এটা কোনো ম্যাটারই না। আপনি যে কোনো সময় বললে আমি 21 কিলো দৌড়াই দিব, এনি টাইম। তবে ভরা পেটে দৌড়াইতে পারবো না, সরি, খালি পেটে। আমার কথা বুঝতে পারছেন? বুঝেননি কথা? তা আপনি যে কোনো টাইম চ্যালেঞ্জ দিলাম, আসেন আমার সাথে, 21 কিলো, 25 কিলো পারবো, 30 কিলো পারবো, ইজি, এটা ব্যাপার না। হ্যাঁ, তাহলে আপনি পারবেন। তা এখন আপনার তারুণ্য কমে গেছে, তার মানে আপনি নিজেকে নিজে অসুস্থ করেছেন। তাহলে কিটোসিস একটা নর্মাল ফেনোমেনন, যেটা আমার ফ্যাট বার্নিং হতে হবে এবং কিটোসিস হতে হবে, এর জন্য আমাকে ফাস্টিং করতে হবে। হ্যাঁ, আর ফাস্টিং আমাদের জন্য, যদি আল্লাহ আমাকে, যদি ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, তা আমাদের জন্য পবিত্র হওয়ার একটা রাস্তা। তো কোষ পরিষ্কার পরিচ্ছন্ন করা, এনার্জি বাড়ানো, এনার্জি তৈরি করা, হ্যাঁ, এগুলো সব কিছুর জন্য দরকার ফাস্টিং এবং কিটোসিসে আসছি। এই যে এটা একটা নর্মাল, কিন্তু অনেকে আপনাকে বলবে কিটো অ্যাসিডোসিস। ওরে বাবা, তোমার কিটো অ্যাসিডোসিস হবে। ওদের মানে নলেজ শুনলে আমার যায়, মানে ওদের কোনো নলেজ আছে বলে আমি মনে করি না। কিটো অ্যাসিডোসিস হচ্ছে শুধুমাত্র টাইপ 1 ডায়াবেটিস, যাদের ইনসুলিন তৈরি হয় না তাদের হয়। এছাড়া ইনসুলিনের অনুপস্থিতিতে কিটো অ্যাসিডোসিস হয় এবং হাই সুগার থাকে। বুঝতে পারছেন? আপনি বুঝেননি? আর কিটোসিস হবে ইনসুলিন একটা মিনিমাম লেভেলে আসতে হবে, একদম ইনসুলিন না থাকলে কিটো অ্যাসিডোসিস হবে। তাহলে বডি তো ইনসুলিন তৈরি করবেই, বুঝলেন? আপনার সুগার একটু থাকবে, ব্লাডে যখন সুগার নর্মাল থাকে, ইনসুলিন লেভেল নর্মাল থাকে, তখনই কিটোসিস হয়। ইনসুলিন যদি বেশি থাকে, সুগার বেশি থাকে, তাইলে কিটোসিস হতে পারে না। এটা তো বুঝতে পারছেন এতক্ষণের আলোচনায়, বুঝলেন না কথা? এখন এটা হলো আরেকটা বিষয়, সেটা হলো যেখানে হাই সুগার থাকে, কারণ ইনসুলিন নাই তো, চিনি ঢুকাবে কে, আর ইনসুলিন একেবারে অলমোস্ট অ্যাবসেন্ট থাকে, তখন এটা কিটো অ্যাসিডোসিস হয়। এটা ডেঞ্জারাস, এটা মেডিকেল ইমার্জেন্সি। বার্ডেমে গেলে যে কোনো কিটো অ্যাসিডোসিসের রোগীকে, হ্যাঁ, ইমিডিয়েট ভর্তি করে নিতে হবে। যত রুগী থাকে ওদেরকে ভর্তি করাই লাগবে। এটা ইব্রাহিম স্যারের নির্দেশ, বুঝলেন কথা? ওটা এখনো বার্ডেম ফলো করে। হ্যাঁ, তো এটা তাহলে কনফিউশন করা যাবে না, কিটোসিস আর কিটোসিস, বুঝছো? তাহলে এটা হলো কিটোসিস আর এটা হলো কিটো অ্যাসিডোসিস। কোথায় আগার তলা আর কোথায় চকির তলা? তাহলে যাদের মোটা আছে, ইনসুলিন বেশি আছে, ওর কিটো অ্যাসিডোসিস হবে কি দিয়ে? মানে পাগল নাকি? শুধুমাত্র যাদের ইনসুলিন তৈরি হয় না, শুধু টাইপ 1 যারা, তাদেরই ইনসুলিন যদি না নেয়, ইনসুলিনে অনেকদিন ইনসুলিন নেয়, ইনসুলিন শেষ হয়ে গেছে, কিনতে পারে নাই, গরিব মানুষ, তো কিটো অ্যাসিডোসিস হবে। কারণ ইনসুলিনের অভাবে হয় এটা, ক্লিয়ার? তখন ব্লাড সুগার অনেক হাই থাকে। আমি যে কয়জন পেয়েছি, আমার 32 সুগার লেভেল, কোনোটা লিখে রাখছে হাই, মানে ধরাই যায় না মেশিনে কত হাই, বুঝেন? 30-এর উপরে পাইছি, যতগুলো আমি কিটো অ্যাসিডোসিসের রোগী পাইছি সব 30-এর উপরে সুগার। আর ইনসুলিন তো মাপতে পারিনি, তখন ইনসুলিন তো কেউ মাপে না, এখন তো আমরা ইনসুলিন মাপি, বুঝলেন কথা? তাইলে এখন ওদেরকে ইনসুলিন ড্রিপ দিয়ে চিকিৎসা করতে হয়। ওদের চিকিৎসা কি করতে হয়? ইনসুলিন ড্রিপ দিয়ে চিকিৎসা করতে হয়।
বুঝলেন? সাধারণ কোনো মানুষ যাদের প্যানক্রিয়াস নরমাল আছে তার কিটোএসিডোসিস হবার কোনো কারণ নেই, কায়দা নাই, হতে পারে না, হওয়া সম্ভব না। ইনসুলিনের উপস্থিতিতে এটা সম্ভব না। তাহলে এই নলেজ যার নাই, সে আবার ডাক্তারি পাস করছে কি দিয়া, নকল করে না কেমনে, না কি ওই যে বড় ভাই ধরে, আমি এটা বুঝি না। বুঝছো? তোমাদের তো কিছুই শেখায় না এই বিষয়ে, বুঝলা? তাহলে যারা বলে কিটোএসিডোসিস তারা পাগল। এটা আপনারা বুঝছেন তো? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সবার উচিত এটা শেয়ার করা। হ্যাঁ, এইটা জানে না সে ডাক্তারি করে, কিটোএসিডোসিস আর কিটোসিসের পার্থক্য জানে না। হ্যাঁ, এটা তো আশ্চর্য ব্যাপার। সে কি বলে, কাদেরকে বুঝায়? আপনাদের পাগল পাইছে বুঝাইতে যে কিটোএসিডোসিস হইয়া যাবে। আর আপনি ফ্যাট বার্ন করলে তো কিটোসিস হবেই, আর ফ্যাট বার্ন না করলে তো আপনি জীবনে সুস্থ হইতে পারবেন না, যাদের অলরেডি ফ্যাট জমাইয়া রুগী হয়েছেন। তাহলে এই ফ্যাটটা বার্ন না করে আপনি কেমনে কোষ পরিষ্কার করবেন আমাকে বুঝান, বলেন, পারবেন? এখন আসেন, এই যে গ্রেলিন একটা জিনিস আছে, গ্রেলিন, এটা হলো আপনার না খেয়ে থাকলে গ্রেলিন আসে, গ্রেলিন আসলে খাবারের ক্ষুধা বাড়ায়, বুঝেছেন? আপনাকে সিগন্যাল দেয় যে তুমি খেতে হবে, বুঝেছেন কথা? এটা খারাপ কিছু না, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হলে এইটা গ্রেলিন কাজ করতে পারে না, তো বারবার খাবারের নির্দেশ দেয় আপনাকে, বুঝতেন? এবং খাইলে পরে গ্রেলিনটা আসে, মানে স্যাটিসফ্যাকশন, যে আমি খাইছি, খাবার দাবার খাইছি, হ্যাঁ, আমার স্যাটিসফ্যাক্টরি একটা যে মুডটা, এই স্যাটিসফ্যাকশন। ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই স্যাটিসফ্যাকশন যে এটা আর আসে না, বুঝেন নাই কথা? বুঝতে পারছেন? এটা কাজ করতে পারে না সঠিকভাবে গ্রেলিন। তো এখন এই যে গ্রেলিনটা এবং হচ্ছে কিটোন, মজার ব্যাপার, এই কিটোন কিন্তু শুধু যে এটা দিয়ে এটিপি হয় তা না, এটা একটা সিগন্যালিং মলিকুল, সিগন্যাল দেয়। এটা খুব মজার ব্যাপার। এই যে গ্রেলিন এবং কিটোন, এটা আপনার হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়ায়, হিউম্যান গ্রোথ হরমোন এবং বিডিএনএফ, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, এগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তাহলে দেখছেন গ্রেলিন এবং কি কিটোন, তাহলে এটা যদি আপনার খারাপ হইতো ফ্যাট বার্নিং, তাহলে তো কিটোন যদি এত খারাপ হইতো, তাহলে কিটোন যে সিগন্যালিং মলিকুল, এখন দুঃখজনক হচ্ছে যে এটা আমি কোনো ডাক্তারকে দোষ দেই না, তাদেরকে এটা পড়ানো হয়নি। ওই ফিজিওলজিরা আছে, তারা দেখতে পারে, বই খুলে দেখলে পাবে, বুঝলেন কথা? কিন্তু ওইভাবে তাদেরকে পড়ানো হয়নি। চিকিৎসার ক্ষেত্রে তাদের এটার কোনো নামগন্ধ নাই। এবং আগে আমরা পড়তো যে নার্ভ কোনোদিন রিপেয়ার হয় না, এখন জানি যে কি হয়, ব্রেন রিপেয়ার করে, নিউরোজেনেসিস হয়। এই যে নিউরোজেনেসিস মানে নার্ভের গঠন। আগে বলতো যে নার্ভ গঠিত হয় না, বলতো না? শুনছেন আপনারা কোনোদিন? এখন দেখা গেছে যে নিউরোজেনেসিস হয়, বুঝেছেন? নিউরোজেনেসিস হয়। তাহলে এই যে বিডিএনএফ এর কাজ হচ্ছে নিউরোজেনেসিস করা, তারপরে ব্রেনকে কি করা, রিপেয়ার করা, ব্রেন রিপেয়ার। গতকালকে বলছিলাম না ব্রেন রিপেয়ারের কথা, এবং এই ব্রেন রিপেয়ারটা কিভাবে হয় সেটা বললাম। এটা হলো বিডিএনএফ, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, আর এটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন, এই দুটো একসঙ্গে রিলিজ হয়। তো এটা হলো ব্রেনের গ্রোথ, ব্রেনের সার বলে, বিডিএনএফ কে বলে ব্রেনের সার। নতুন নতুন নিউরন তৈরি করার জন্য এই বিডিএনএফ দরকার। তাহলে কিটোন যে শুধু আপনাকে এনার্জি দেবে তা না, এটা আপনার ব্রেনকে রিপেয়ার করবে। গতকালকেও বলেছিলাম যে যাদের ওই যে ড্যামেজ হয়েছে, ট্রমাটিক ব্রেন ড্যামেজ, অথবা যাদের ব্রেনের ভিতরে খিঁচুনি হয়, আপনার ব্রেনের কারণে আর কি খিঁচুনি হয়, যে এপিলেপসির রুগী, এদেরকে ওই যে কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, এগুলো ঘি দিয়ে চিকিৎসা করে ডাক্তাররা বিদেশে, বুঝেছেন? কেন করে এবার বুঝলেন কথা? এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এছাড়া ওন্ড হিলিং এ এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্যও এটা, মানে হার্ট ভালো রাখার জন্য। তাহলে কিটোন হার্টকে ভালো রাখে, কারণ হার্টের মেইন এনার্জি সোর্স হচ্ছে ফ্যাট বার্নিং, ব্রেনের মেইন এনার্জি সোর্স হচ্ছে সুগার, বাট ব্রেন কিটোনেও চলে, প্লাস কিটোনে ব্রেনের রিপেয়ার হিলিং হয়। খুব মজার ব্যাপার। চিনি ব্রেনে ঢুকতে পারে না, কারণ ওই যে ব্লাড ব্রেন ব্রেয়ার ক্রস করতে পারে না, ফ্যাটও ঢুকতে পারে না, সরি ভুল বললাম, ফ্যাট ব্লাড ব্রেন ক্রস করতে পারে না। গ্লুকোজ যায়, গিয়ে গ্লুকোজ এনার্জি তৈরি করে, আর ফ্যাট যেতে পারে না, কিন্তু কিটোন বডি যায়, বুঝেছো?
এখানে একটা ভুল বলেছি যে কি বলেছি, গ্লুকোজ ঢুকতে, গ্লুকোজ তো অবশ্যই ঢুকতে পারে, ফ্যাট ঢুকতে পারে না। তাহলে ঢুকতে পারে কে? কিটোন। শুধু কিটোন ব্রেনকে এনার্জি দেয় তাই না, হার্টকে এনার্জি দেয় তাই না, সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে। ব্রেন রিপেয়ার, আপনার লঞ্জিভিটি, এই যে বললাম যে তারুণ্য চাইলে তা আপনাকে ফাস্টিং করতে হবে এবং ওন্ড হিলিং এ এটা হেল্প করে। এবং অনেক ডাক্তাররা এখন ওই যে পোস্ট সার্জারি হিলিং যেন তাড়াতাড়ি হয়, এই কারণে তারা এদেরকে এই ধরনের খাবার খেতে বলে, যেটা আমরা সাজেস্ট করি। চিনি খেলে ওন্ড হিলিং হবে না। ডায়াবেটিস রোগীর সুগার বেশি, তাদের ওন্ড হিলিং নাই, মানে হিল হয় না, একবার কাটলে পরে জোড়া লাগতে চায় না, জানেন না এটা? তাহলে চিনি বেশি থাকলে যে এটা খারাপ এটা তো বুঝেন। তাহলে বডি যদি চিনি থেকে চালাইতে চান আর একটা জিনিস দিয়ে, সেটা তো ফ্যাট, আর তো কিছু নাই। তাহলে ফ্যাটটা হচ্ছে, ফ্যাট তো আপনি বার্ন করতে পারবেন, কিটোন বডিও পাবেন। এই কিটোন বডিটা হলো আপনার এই, তা আমি এগুলো নিয়ে কথা বলেছি বলে তারা মনে করছে এটা কিটো ডায়েট। এটা মোটেই কিটো ডায়েট না। গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা বুঝবেন, কারণ আমরা আবার মানে যখন বিল্ড করবে তখন আমরা 70% প্রোটিন খেতে দিই, বুঝেছেন? তবে আমরা সর্ব অবস্থায় বলি সুগার কম খেতে। সুগার শুধু বেশি খাবে কারা? ধরেন ভাত 1-2 গামলা কারা খাবে? যারা দিনমজুর, যারা কৃষক, শ্রমিক, প্যাডেল মারে, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, বুঝলেন, মাটি কাটে, ওদের দরকার হচ্ছে এই ফিউলটা। আপনারা যারা বৈশা থাকেন সারাদিন, যারা তেল জমাইছেন শরীরে, তেল জমানোর মতো টাকা আছে, বিলাসিতা করার মতো টাকা আছে, মানে কাজের লোক আছে, সে তো বিলাসিতা করার তার টাকা আছে। যার টাকা নেই তো কাজের লোক নাই, হ্যাঁ তো কাম করে মানুষের বাড়ি। তো যাদের এই যে অতিরিক্ত চর্বি কোষে জমা হয়েছে, আমি বলি যে এই ফ্যাটটা জমাইতে টাকা লাগে ভাই। আপনার তেল না থাকলে, মানে তেল মানে মানি, এই তেল জমতো না। তার মানে যারা এখন গরিব সাজতেছেন চিকিৎসা করতে আসে, এরা গরিব না, এদের টাকা আছে, তা না হলে সে তেল জমাইতে পারতো না। তাহলে 84 বাফেট তারাই খাইতে পারে যাদের মানি আছে, মাল আছে, তাদেরই ডায়াবেটিস হবে। কিন্তু কোনো খেটে খাওয়া লোকের ডায়াবেটিস হতে পারে না, বুঝলেন না কথা? কোনো খেটে খাওয়া লোকের ডায়াবেটিস হতে পারে না, কোনোদিন পারে না। হ্যাঁ পারে, ওই যে সে যদি অখাদ্য কুখাদ্য বেশি খায়, বিড়ি সিগারেট খায়, টিউবারকুলোসিস বাধায়, বা কোনো কারণে প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায়, সেটা অন্য জিনিস, সেটা ডিজিজ। কিন্তু ওদের খাওয়ার নাই, কাম আছে, তা আবার মানে এনার্জি চলে যায়। ধরেন আপনি যতটা বডিতে খাবার ঢুকাইছেন, ফুড মানে রিসোর্স, হ্যাঁ, তার চেয়ে বেশি ওয়ার্ক করে আপনি এটাকে বার্ন বেশি করছেন, মানে আপনি মাইনাসে আছেন। তাইলেও আপনার যদি মানে সেইভাবে খাইতে পারেন না আর কি, মানে 14 ঘন্টা কাজ করেন সেভাবে খাইতে পারেন না, তাইলেও শরীর ভেঙে যাবে, এনার্জি চলে যাবে। কিন্তু এটা আপনাদের জন্য না, এটা হলো ওই যারা 14 ঘন্টা পরিশ্রম করে তাদের জন্য, বা যারা অ্যাথলেট তাদের জন্য। হ্যাঁ, যারা মনে করেন উসাইন বোল্টের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ধরেন আপনারা সাধারণত 90 ওয়াট আপনারা এনার্জি মানে শক্তি উৎপন্ন করে মানুষ, সাধারণ মানুষ, আর ও হচ্ছে 2000-এরও উপরে, মোর দেন 2000, হ্যাঁ, ওয়াট সে উৎপন্ন করে। মানে সে যখন 100 মিটার যখন স্প্রিন্ট দেয়, মানে ও তো একটা আনবিলিভেবল, বুঝতে পারছেন তো? তাহলে কি পরিমাণ ট্রেনিং করছে, কোথায় 90 আর কোথায় মোর দেন 2000, হ্যাঁ, বুঝতে পারছেন? তো এইটা ওদের অনেক খাওয়ার দরকার আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে আমরা যে জিনিসটা বুঝাইতে চাইছি, এটা কিছুটা আইডিয়া করছেন আপনারা? হ্যাঁ, ওকে। তাহলে এখন হচ্ছে সমাধান, তাই তো? সমাধান তো বুঝতে পারছেন। সমাধান কি করতে হবে? বেশি বেশি খাইতে হবে, 6 বেলা খাইতে হবে, বিছানায় শুই ঘুম যাইতে হবে, খাই অমনি শুই পড়তে হবে, এটাই তো নাকি? আর বেশি বেশি টেনশন করতে হবে, রাত জাগতে হবে নাকি? এটাই তো সমাধান। তাহলে সমাধান হলো কি? কোষ খালি করতে হবে। তাহলে কোষ খালি করার জন্য আমরা প্রথমে বডিটাকে এমন একটা স্টেটে আনতে হবে যেখানে ইনসুলিন কম, সুগার কম, অ্যামাইনো অ্যাসিড কম এবং রিল্যাক্স এবং স্লিপ। এইটা হলো আমাদের প্রথম স্টেপ আপনাদেরকে কোষ খালি করার জন্য। তাহলে আমি চিনি কম খেলে, ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিয়ে, বইয়ে লেখা আছে, বইটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই খাবারগুলো খেলে ইনসুলিন কম আসবে। তারপরে প্রোটিনও 20 গ্রামের বেশি না, প্রোটিনও রেস্ট্রিক্টেড থাকবে। তবে যারা নতুন শুরু করবে
তারা চাইলে একটু প্রথম কয়েকদিন বেশি খাইতে পারেন, পরে আস্তে আস্তে যখন দেখবেন যে আপনি পারতেছেন, ক্ষুধা কমতেছে, তখন কমাইলেন, বুঝলেন? তো এখন এই সময়টা মানুষ দুর্বল হয়ে পড়ে। কেন বলছি? কারণ সে তো ফ্যাট বার্ন করতে তখনও পারে না। আজকে এগুলো খাওয়া, ধরেন চিনি খাওয়া বন্ধ করে দিল আজকে, কালকেই ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে? জীবনেও না। তাহলে সপ্তাহখানেক, কারো ক্ষেত্রে 2 সপ্তাহ, কারণ এক একজনের ইনসুলিন রেজিস্ট্যান্স এক এক রকম। কার ফাস্টিং ইনসুলিন আছে 24, কারো আছে 10। তো যার 24 এর তো সময় বেশি লাগবে, যার 34 এর তো আরো বেশি দিন সময় লাগবে, আর যার 10 তার তো আর একটু কম লাগবে। তো সবাই তো আর সমান না। কেউ আছে 14টা ওষুধ খায়, তাহলে কেউ আছে নড়তে চড়তেও পারে না, ব্যায়াম তো দূরের কথা। কেউ আছে আমি কইলেই হ্যাঁ টেনশন আজকেই ছেড়ে দিব, রিল্যাক্স হয়ে যাবো, হ্যাভে রিল্যাক্স, এত সোজা না। হ্যাঁ 40 বছরের চিন্তা করার অভিজ্ঞতা, চিন্তা সে চ্যাম্পিয়ন, কারণ সে 40 বছর প্র্যাকটিস করছে। এখন সে আর চিন্তা করতে কোনো কারণই লাগে না, সে এমনি এমনি অনেক চিন্তা করতে পারে। তাহলে সে আমার কথায় চিন্তা ছেড়ে দিয়ে হ্যাভে রিল্যাক্স হবে, এটা তো ভাবার কোনো কারণ নেই। আর রাত্রে ঘুমাইতে পারবে, আমি বলছি আর ঘুম যাইবো, শুইবো কিন্তু ঘুমাইতে পারবো না, ছটফট করবো, কইবো না আমি চেষ্টা করছি আর পারি না, স্যারের কথা কমো যাইয়া আমি শুইছিলাম কিন্তু ঘুম আসেনি। বুঝলেন না কথা? তো সেই জন্য শ্বাসের ব্যায়াম লাগবে, রিল্যাক্সিং যে এনভায়রনমেন্ট লাগবে, তারপরে রোদে যাওয়া লাগবে, আরো অনেক পরামর্শ দেখবেন বইয়ে আমি আছে, দেখেছেন বইয়ে। তাহলে আগে এনভায়রনমেন্ট তৈরি করা, বার্নিং এর এনভায়রনমেন্ট তৈরি করা। তাহলে বার্নিং এর এনভায়রনমেন্ট হচ্ছে রিল্যাক্স, স্লিপ কোয়ালিটি ঠিক করা, তারপরে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন রেস্ট্রিক্টেড, সুগারটা একদম কম, তারপর হচ্ছে যে ইনসুলিন কম। তাহলে এই খাবারগুলো আপনারা সবজি দিয়ে ডিম, সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে মাংস। এখন যে এই যে এনার্জি যে পাবেন না হঠাৎ করে, এই এনার্জি যেন যে সবাইকে ওখানে লেখা আছে 1 সপ্তাহ পরে কফি খাবে বুলেট, এরকম না। যাদের তোমরা প্রথম দিন থেকে দিতে পারবা। কেন? কারণ এই সময় তাকে এমসিটি আমরা দিচ্ছি। ডি রাইবোজ পাইলে ভালো হইতো, ডি রাইবোজটা আমি পাচ্ছি না। তারপরে কোকোনাট অয়েল, তারপর হলো ঘি। ঘি কোনটা? এই ঘিটা। আজকে দেখে কালকে একজন কমেন্ট করছে, কয় স্যার আপনার এখানে যে প্রোডাক্টগুলো রাখা আছে টেবিলে, এটা দেখতে খারাপ লাগে। কেন খারাপ লাগে দেখতে? এই প্রোডাক্টগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, যেটা খেয়ে মানুষ সুস্থ হইতেছে, এটা দেখতে খারাপ লাগে। তাহলে সয়াবিন তেলের বোতল সাজাবো নাকি? সয়াবিন তেলের বোতল সাজাবো এখানে? বোঝে নাই, সে জানে না হয়তো। এইটা বিক্রির টাকা দিয়েই তো এই সেশন করতেছি, এই যে ডাক্তারের বেতন দেই এবং এই যে নিউট্রিশনিস্ট রাখছি, আপনাকে যে বিনামূল্যে সার্ভিস দেয়, এটা তো আসমান থেকে আমার উপরে আল্লাহ তো কোনো ইয়া পাঠায় নাই। হ্যাঁ, আমাকে একটা ধন সম্পদের ভান্ডার পাঠায় না যে সেখান থেকে আপনাদের জন্য খরচ করতেছি। এগুলো এইখানে এটার টাকা। তো এটা দেখতে খারাপ লাগলে তাইলে তার তো উচিত না যে আমাদের ভিডিও দেখা। বুঝলেন না কথা? আমি তো বইলে করতেছি যে এখানের ইনকাম দিয়ে এখানে খরচ করি। তাহলে এটা ছাড়া আপনার এই সেশন কিভাবে নিতাম? আর আপনার ডাক্তার কিভাবে? জানি না কে করছে, কিন্তু করছে, উত্তর দিতে হবে না? উত্তর না দিলে আপনার মতো যারা আসে তারাও তো ভুল বুঝবে, বলবো কি আসলে তো হ্যার কথায় সম্মতি জানাবো, হ্যার ওখানে লাইক মারবো, হ্যাঁ কই ভাই ঠিক কইছেন, আমি আগে ভালো ছিল ব্যবসায়ী হয়েছে, এই কথা কইব। বলো, বুঝতে হবে আগে, বুঝতে পারছেন? যেই খাবার খেয়ে আপনি সুস্থ হবেন সেটা তো আমাকে বলতে হবে। আর এই যে ঘিটা তো যেন তেন ঘি না, এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড, মানে এটা সার্টিফাইড অর্গানিক ঘি, গ্রাসফিড, সার্টিফাইড গ্রাসফিড ঘি, বুঝলেন? তা আমরা যেমন এই ঘি, আমি যদি বলি এটা সার্টিফাইড অর্গানিক, এটা তো মিথ্যা কথা, এটা তো ঠিক না, এটা তো আমাদেরই ঘি। যে এই ঘি একবার ভাইরাল হয়েছিল, জানেন নাই? তো এই ঘিটা তো সেই ঘি যেটা কয়দিন আগে মার্কেট থেকে পাওয়াই যায় না, মানে এত ডিমান্ড। এটা হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি, যে ঘিটা আমাদের দেশের ঘেটে খাওয়া গরু যেগুলো হেঁটে বেড়ায়, সূর্যের আলোতে থাকে, ওইটার থেকে দেশীয় পদ্ধতিতে করা। কিন্তু এটা আমি কি বললাম, এটা হলো সার্টিফাইড অর্গানিক। এবং দুইটার পার্থক্য ধরেন, আপনি চেহারা দেখলে বুঝবেন, খাইলে বুঝবেন, হ্যাঁ দামেও টের পাইবেন। বুঝলেন না কথা? দুটো তো এক না। কিন্তু আমি বলতেছি এটা সেরা ঘি, আমাদের দেশের সেরা ঘি, আর এটা হলো বিশ্বের সেরা ঘি, এই যে এটা। এখন এগুলো খেয়ে তো আপনি সুস্থ হবেন। তো এটা না বললে আপনি তাহলে মনে করেন যে এই যে বলুম না, তো না বললে আপনি বুঝবেন কেমনে যে কোনটা খাইতে হবে আপনার? তারপরে বললাম এটা খাইতে হবে, আপনি বলবেন এটা দেশে পাওয়া যায় না, এটা সত্যি দেশে পাওয়া যায় না, তো এটা আমার নিউজিল্যান্ড থেকে আনা লাগছে। কেন আনছি? আপনাদের রিকোয়েস্টে। এখন আপনি বললেন যে কেন এটা সামনে রাখছি, আপনার রিকোয়েস্টে আনলাম, আপনি খাইতে পান না, হা হা করলেন, পাই না আইনে দেন, আইনে দিলাম, এখনকার সামনে রাখলেন কে? আরে মানে ওই ঘোড়ার কথা মনে আছে? বাপ পোলা মিলে ঘোড়াতে যাইতেছিল যে, হ্যাঁ হ্যাঁ,
বোঝেন নাই কথা? এই হলো গল্প। তোমরা জানো নাকি ঘোড়ার গল্প? বাপার পোলা মিলে ঘোড়াতে যাইতে আছে, তারপর কয় কি ঘোড়াটার কি কষ্ট, বুঝলেন? তা এখন কি করছে, বাপে নাইমা পোলারে উড়াইছে। এখনকার পোলা বেয়াদব, বাপরে হাঁটায়, পোলা ঘোড়ায় যায়। এবার পোলারে নামে বাপে উঠছে। এবার কয় যে কেমন বাপ, পোলারে হাঁটাইতেছে নিজে ঘোড়ায় যেতেছে। এবার করলো যে কি করা যায়, তাহলে দুইজন মিলে ঘোড়া রশি ধরে টাইনে নিয়ে যেতে, সরি গাধা, এটা হ্যাঁ ভুলেছে, গাধার রশি ধরে টাইনে নিয়ে যাইতেছে। তা এখন পরে সবাই বলে যে একটা গাধাই তো যথেষ্ট ছিল, এখানে দুই গাধা মিলে আরেকটি গাধাকে কেন টেনে টেনে নিয়ে যাচ্ছে, তো বোধগম্য নয়। তার মানে সব অবস্থাতেই মানুষ একজন আসবে কমেন্ট করতে, বুঝলেন না কথা? তো তাদেরকে উচিত জবাবও দিতে হবে, বুঝলেন? আমি যে জবাবটা দিচ্ছি এটা 100% সলিড না, যে এই ঘি বেচার টাকা দিয়ে আপনাদের এখানে সেশন করি, এখানে আপনার ডাক্তার রেখে বিনামূল্যে চিকিৎসা দিই, হ্যাঁ, এবং এখানে আমরা আরো আমাদের অনেক কার্যক্রম আছে, সব তো আর বলবো না। কিছু দান গোপন, কিছু হচ্ছে প্রকাশ্য। এটা প্রকাশ্য, গোপন দান তো আপনি বলে দিলে তো হয়ে গেল, বলবো না। তাহলে এখন আসেন এমসিটি, এই ডি রাইবোজটা আমাদের কাছে নাই। এখন যদি ডি রাইবোজ আনতাম তাহলে এমনি সাজায় রাখতাম, এখন তো সাজা মুজে আনতেই পারি নাই, বুঝলেন? চেষ্টা করতেছি। এই ডি রাইবোজ হচ্ছে, শোনো, ডিরেক্ট এটিপি তে যাবে, কোনো কথা নাই, এটা ডিরেক্ট এটিপি সরাসরি। তো এই সময় যদি যাদের এই সময় যে ওই যে ফ্যাট বার্নও করতে পারতেছে না, চিনিও খাইতেছে না, সুগার বার্ন, এখন তো এনার্জি পাবে না, তো সে এই সময় যদি প্রথম দিকে তাকে এমসিটি খাওয়ানো যায়, ডি রাইবোজ খাওয়ানো যায়, নারকেলের তেল খাওয়ানো যায়, ঘি খাওয়ানো যায়, মানে বুলেট কফি যদি খাওয়ানো যায়, সাথে যদি ডি রাইবোজ দেওয়া যায়, তাহলে সে এনার্জি পাবে। এই সময় সে ডিম খাবে, প্রয়োজনে একটু বাড়িয়ে খাবে, অসুবিধা নেই। তারপর ক্ষুধা কমে গেলে আস্তে আস্তে কমে যাবে। প্রয়োজনে সে প্রোটিন একটু বেশি খেলে, অটোফেজি হয়তো দেরি হলো, নো প্রবলেম। কিন্তু প্রথম সপ্তাহে 2 সপ্তাহে সে যেমন খুশি খাক, যখন খুশি খাক, ক্ষুধা অনুযায়ী খাক, কোনো রেস্ট্রিকশন নাই। তারপর তাকে ক্ষুধা কমে গেলে আস্তে আস্তে খাবারটাকে কমায় এইভাবে আনতে হবে, প্রোটিন রেস্ট্রিকশনে আসবে। বোঝা গেল? তাহলে প্রথম সপ্তাহে যা হইলো, এখন যখন ফ্যাট বার্নিং শুরু হইয়া যাবে, তখন তো আপনার গতকালকের ভিডিওটা দেখলে বুঝে যাবেন, তখন আমরা মিনিমাম অ্যামাইনো অ্যাসিড, মিনিমাম প্রোটিন, মিনিমাম ফ্যাট, তখন আর আমি 70% ফ্যাট খাবো না, হ্যাঁ, তখন আমি ফ্যাট খাবো হচ্ছে 20%, 10%, মানে শুধু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অল্প ফ্যাট, মানে অল্প দিব। কেন? যাতে করে বডির ভিতরেরটা বার্ন হয়, বডির ভিতরেরটা যেন বার্ন হয়। এখন আপনি ধরেন 12 ঘন্টা প্রথমে তাহলে ফাস্টিং করতে হবে এখন, তাহলে হ্যাঁ, যে আপনি এখন অটোফেজিতে হচ্ছে, এখন ফাস্টিংটা আপনি করতে পারতেছেন। তাহলে এখন আসেন, আপনি ধরেন সন্ধ্যা 6টায় খেয়েছেন, সকাল 6টায় খেয়েছেন, তার মানে আপনার ফাস্টিং হয়েছে কয় ঘন্টা? 12 ঘন্টা। ওকে, তাহলে 12 ঘন্টা ফাস্টিং এ কি হবে? এই যে গ্লাইকোজেনটা একটু কমে যাবে। গ্লাইকোজেন কোথায় থাকে? লিভার এবং মাসেলে গ্লাইকোজেনটা কমবে, ব্লাড গ্লুকোজটাও, যে ব্লাডের যে গ্লুকোজ সেটাও কমবে, বুঝতে পারছেন? তবে কারো কারো সকালে গ্লুকোজ বাড়ে 6টার দিকে, এটাকে বলে ডন ফেনোমেনন। অনেকের বাড়ে, বলে যে আমি স্যার সকালে মাপছি 7, খাওয়ার পরে হয়ে গেছে 6, অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কেমনে হইলো? তো খাইছে মানে আমাদের নিয়মে খাইছে, তো এটাকে বলে ডন ফেনোমেনন। হ্যাঁ, এই তোমরা জানো এটার নাম DAWN, ঠিক আছে? ডন, তারপর হচ্ছে ফেনোমেনন, মেনন, এটা পারবা? হ্যাঁ, তাহলে ডন ফেনোমেনন মানে সকালের দিকে বডিতে স্টেরয়েড আসে, বুঝলেন না? সবারই আসে, কারণ বডিকে জাগাইতে চায়, কাজে দিতে চায়, হ্যাঁ, বডিতে স্টেরয়েড আসে, এমনি এটা নর্মাল, সবার আসে। এই সময় একটু সুগার লেভেল বাড়তে পারে, অনেকে হাঁটলেও বেড়ে যায়, স্ট্রেস থাকলে আরো বাড়ে, যাদের রাতে ঘুমায় না তাদের অনেক বেশি বাড়ে। আবার আরেকটা কারণে বাড়ে, সেটা হচ্ছে যে লিভার ভালো না থাকলে, লিভার ভালো না থাকলে কি হয়, লিভারে যদি অনেক ফ্যাট থাকে এবং লিভারে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, তখন লিভার খামাখা, কোনো কাম নাই, ওই চিনি বানায় বানায় রক্তে ছাড়ে, বুঝেছেন? এই গ্লুকোনিওজেনেসিস করে আজই রে, মানে ওর মাথা ঠিক নেই, এখন ও বসে বসে চিনি বানায় বানায় ব্লাডে দিতে। তা আমরা দেখি তার লিভার ফাংশন ঠিক আছে কিনা, লিভারে ফ্যাট আছে কিনা, লিভার ডিটক্স করা, লিভার ক্লিন করা, এগুলোতে আমরা মনোযোগ দিই, তাকে কফি এনেমা দেওয়া, এগুলা মানে, তারপর রিল্যাক্স দেওয়া, টেনশন ও স্ট্রেস বেড়ে যেতে পারে। আর এমনি সাধারণত এই সময় একটু সুগার বেশি থাকে, এটা নর্মাল, এটা ডন ফেনোমেনন। তো খাবার খেলে আবার যখন ইনসুলিন আসে একটু, তো ওই সুগারটাকে ভিতরে ঢুকা দেয়, এই জন্য ব্রেকফাস্ট করলে এটা কমে যায়, এটাকে বলে ডন ফেনোমেনন। তাহলে এটা হতে পারে। হ্যাঁ, তারপরে এই যে 12 ঘন্টার ফাস্টিং এ তেমন কোনো কিটোন বডি তৈরি হয় না, কিটোন বডির কথা বলছি, কিটোন বডি তেমন একটু তো থাকেই, সবকিছু মনে রাখবেন যে একদম নীল না, কিছু থাকে।
তাহলে এই যে 6 to 6 ফাস্টিং 12 আওয়ার্স, এটাতে তেমন কিটোন বডি আসে না। বুঝলেন কথা? বুঝতে পারছেন? ওকে, তাইলে এবার আসেন, আপনি যখন এই 6টায় না খেয়ে 10টায় খাবেন, তাহলে কয় ঘন্টা ফাস্টিং হলো? কয়টা? না, 12টায় খাইলে কয় ঘন্টা হয়? 18 ঘন্টা। হ্যাঁ, দুপুর 12টায় খাইলেন, কয় ঘন্টা হলো? এটা AM PM হবে। হ্যাঁ, সরি। তাহলে সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়েছে? তাহলে 18 ঘন্টা খাইতেছেন নাকি না খেয়ে আছেন? তাহলে না খেয়ে আছেন। তাহলে এখন কি হবে? এখন বডি ফ্যাট বার্নিং মুডে চলে আসলো। বুঝলেন? এখন আপনাকে যদি এক্সারসাইজ করেন, এবার দ্রুত ফ্যাট বার্ন হবে, দ্রুত। তাহলে এক্সারসাইজ, ফ্যাট বার্নিং এক্সারসাইজ কোনটা? হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। অটোফেজিকে ইন্ডিউস করে কোন ধরনের ব্যায়াম? হিট ব্যায়াম, মাসলের হিট, স্প্রিন্ট হিট, অন্য সাইক্লিং এর হিট, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং গুলো আপনারা দেখবেন। হিট হিট নিয়ে আমার ভিডিও আছে, বুঝেছেন? তাহলে হিট করে আপনাকে ফিট হইতে হবে। ফিট না থাকলে, হিট করলে আপনি মাথা ঘুরে শীত হয়ে যাবেন, পড়ে যাবেন। তাহলে দেখা গেছে স্টাডিতে যে যারা ফাস্টিং করে নর্মাল ভাবে একটু হাঁটাহাঁটি করে, হালকা ব্যায়াম করে, তাদেরও অটোফেজি ত্বরান্বিত হয় ফাস্টিং অবস্থায়। বুঝেছেন? তো ফাস্টিং এ যদি হিট নাও করে, তবুও তার অটোফেজিটা বুস্টিং করে। বুঝলেন কথা? কিন্তু সাধারণ অবস্থায় যদি শুধু এক্সারসাইজ দিয়ে অটোফেজিতে যেতে চান, তাহলে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করতে হবে, সর্বোচ্চ লেভেল। হ্যাঁ, তা না হলে আপনি পারবেন না। আর ফাস্টিং এ করলে পারবেন। তো এখন আপনার আস্তে আস্তে ওই যে বডিতে কিটোন আসতেছে, আমি বলছি না কিটোন সিগন্যালিং মলিকুল, বলেছি না সিগন্যালিং মলিকুল, মনে আছে? এখন আপনি ব্লাড টেস্ট করে তার কিটোন পাবেন। তবে এটা হলো নরমাল কিটোন, এটা কিটো অ্যাসিডোসিস না, এটা হলো ফ্যাট বার্নিং করে যে কিটোনটা আসছে। বুঝেছেন? এইটা তো এগুলো নিয়ে আমি কথা বলি, এই জন্য কয় যে কিটো ডায়েট। নো, এটা একটা কমপ্লিট লাইফ স্টাইল। হ্যাঁ, ডায়েটের কিছু না, এখানে ঘুম আছে, ব্যায়াম আছে, মানসিক প্রশান্তির ব্যাপার আছে। টোটাল অল যে আপনার হেলদি লাইফ স্টাইল ছাড়া এটা সম্ভব না। এই 18 ঘন্টার ফাস্টিং এ ইনফ্লামেশন কমে, যাদের সিআরপি বেশি আছে, প্রদাহ বেশি, হ্যাঁ, তাদের এটা কমবে। তারপরে ফ্যাট বার্নিং হবে, মানে কি? তার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমতেছে। ইনসুলিন কমতেছে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমতেছে। সুগার কমতেছে মানে এটা তো 12 ঘন্টার পরেই এই রেজাল্ট পাওয়া শুরু হয়েছে। এখন কথা হলো যে এই যে 18 ঘন্টা 12 ঘন্টার হিসাব যেগুলো আমরা দিতেছি, এগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই কাজটা আরো আর্লি শুরু করা সম্ভব, সেটা আমি শেষে বলতেছি। যে 18 ঘন্টা ওয়েট করতে হবে না আপনাকে। আপনি যেমন ধরেন, আমি যখন খাবারটা খেলাম, ধরেন আমি মানে ফাস্টিং ব্রেক করলাম, তখন হয়তো আমি কিছু একটু ফ্যাট খেলাম, একটু প্রোটিন খেলাম অল্প, ঠিক আছে, এবং অল্প একটু কার্বস খেলাম, এই অল্প খেলাম। খেলে এই কয়েক ঘন্টা পর, 2-3 ঘন্টা পরেই আপনি এই এফেক্ট পাওয়া শুরু করতে পারবেন। বুঝলেন না কথা? কারণ এই এনার্জিটা বার্ন হয়ে আবার যেই ইনসুলিন কমে গেল, আবার যে সুগারটা নর্মাল হয়ে গেল, আবার অ্যামাইনো অ্যাসিড কমে গেল। বুঝেছো ব্যাপারটা? তার মানে তারা যখন ফ্যাট লস করতে চায়, ওয়েট বার্ন করতে চায় বা ওয়েট কমাতে চায়, তখন তারা যখন ফাস্টিং করার পরে 24 ঘন্টা ফাস্টিং করছে বা 18 ঘন্টা করছে, করার পরে সে এতটুকু খাইছে, খাইলে তার কি আর এখন 18 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে? তার তো একেবারে 2-3-4 ঘন্টা পরেই তার বডিতে আবার ওই মানে 12 ঘন্টার যেটা, ওটা 4 ঘন্টায় নেমে আসবে। 18 ঘন্টার এটা তাহলে আরো অনেক আর্লি নেমে আসবে। মানে আপনি তখন আর্লি বেনিফিট গুলো পেতে শুরু করবেন। তার মানে আপনি ফাস্টিং ব্রেক করার সময় কি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনি ধরেন ফাস্টিং ব্রেক করে বিরিয়ানি খাইলেন, তাহলে আপনার আর 20 ঘন্টায় অটোফেজি হবে না। বুঝলেন না কথা? হ্যাঁ, আপনি চিনি খাইলেন, হ্যাঁ, যে আমি ভাজা পোড়া, যেটা আমরা কি করি ইফতারিতে যা খাই, যেমন ধরেন আপনার ডুবো তেলে ভাজা, পেঁয়াজু, বেগুনি, তারপর 3 গ্লাস পানি শরবত, তারপরে ফল ফ্রুট, তারপরে ভাত, তারপরে যা যা আছে, তো এগুলো খাওয়ার পরে তারপরে আবার সেহরিতে যে খাওয়াটা দেই, তার মানে আমি 12-14 ঘন্টা না খেয়ে কিছুই অটোফেজি পাবো না। বুঝলেন না কথা? তো রমজানে একটা স্টাডি আসছে যে 17 থেকে 19 ঘন্টা যারা খাবার ঠিক রেখে 17 থেকে 19 ঘন্টা যারা ফাস্টিং করবে, তারা অনেক অনেক বেনিফিটেড হবে, সবগুলো বেনিফিট পাবে। যেমন ইনফ্লামেশন কমলো, তারপর ডিএনএ রিপেয়ার হবে। ডিএনএ রিপেয়ার হবে। ডিএনএ রিপেয়ার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে ওই যে বলি না যে ডিএনএ তে প্রবলেম, অমুক প্রবলেম, হ্যাঁ, আমারে অনেকে এসে বলে স্যার আমার জিনগত সমস্যা, আমি কি জিন ভূত সব চলে যাবে?
আমার নিয়ম মানলে পুরো বংশের জিন মানে কয় যে আমাকে জেনেটিক, আমরা বংশগত মোটা, আমাকে বংশ সহ শুকাই যাইবা যদি আমারে মানো। আমি বলছি যে জিনও যাইব, ভূতও যাইব, যদি আমারে মানো জিন ভূত সব চেঞ্জ হয়ে যাবো। তো কথা কিন্তু সত্যি যে ডিএনএ রিপেয়ার মানে জিন চেঞ্জ হওয়া, জিনের ভিতর যা আছে সব ঠিক হয়ে যাব। এমনকি আপনি যদি কেউ আছে 120 ঘন্টার ফাস্টিং করে, বুঝলেন, 120 ঘন্টার ফাস্টিং করে, আমরা অত এক্সপেন্সিভে যাই না, তাদের সেট পয়েন্ট, বডির যে সেট পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। সেট পয়েন্ট মানে কি, একটা বডির একটা মেটাবলিক সেট পয়েন্ট আছে, একটা মেটাবলিক রেট আছে। তারপরে দেখা গেল আপনার বডি ঠিক রাখছে, যে বডি সিদ্ধান্ত নিচ্ছে যে আপনি 70 কেজিতে ফিক্সড করে দিবে। তা আপনি দেখা গেল কিছুদিন কমায় টমাইয়া যাই কমান, কিছুদিন পর আবার 70-এ রিটার্ন করতেছেন, আবার দেখা গেল কমায় টমায় কয়েক মাস কষ্ট করে আবার 70-এ রিটার্ন করতেছে। মানে বডির যে সেট পয়েন্ট সেটা আপনাকে আনবেই, বুঝলেন না কথা? তো আপনি দেখা যাচ্ছে যে এই সেট পয়েন্টটাও চেঞ্জ হয় যদি 120 ঘন্টার কেউ ফাস্টিং করে। সেই ফাস্টিং অবশ্যই ওয়াটার ফাস্টিং, ড্রাই না। তাহলে এখন আসেন যে ড্রাই ফাস্টিং ওয়াটার ফাস্টিং এর চেয়ে 3x পোটেন্ট, শক্তিশালী, 3 গুণ। তার মানে যদি আপনার এই 18 ঘন্টা ড্রাই ফাস্ট হিসেব করি আমরা, তাহলে 18 × 3, এবার বুঝতে পারছেন মজাটা কোথায়? তাহলে 20 ঘন্টা ফাস্টিং করে 60 ঘন্টা ফাস্টিং এর সুযোগ। এটা অনেকটা আপনাদের রমজান মাসে ইবাদত করার মতো অবস্থা আর কি। তো এখানে বুঝলেন কথা, আল্লাহ তাআলা কোথায় বরকত দিছে বুঝছেন? রোজার বরকত কোন জায়গায় দিছে? ছেলের মধ্যেও রোজার বরকত দিছে। এটা তো আসলে আপনারা হুজুররা তো এটা জানবে না, ওরা তো আর এই সায়েন্স নিয়ে কাজ করে না। তা আমার এই লেকচারটা দেখতে বলেন তাদেরকে, তাহলে তারা ভালো ওয়াজ করতে পারবে এটা নিয়ে, বুঝতে পারছেন? যে ড্রাই 3 গুণ জাদা, তা আল্লাহ তাআলা পুরস্কার দেন 3 গুণ, 7 গুণ, 70 গুণ, এইভাবে দেন না। তো ওয়াটার ফাস্টিং এর চেয়ে 3 গুণ শক্তিশালী হচ্ছে ড্রাই ফাস্টিং। তাইলে আর কি হয়, ওই যে একটু আগে যে বললাম, এটা কি বলেন তো, হিউম্যান গ্রোথ হরমোন এবং বিডিএনএফ, এটা বেড়ে যায়। এটা বেড়ে গেলে কি হবে, আপনার কি হবে, নিউরোজেনেসিস হবে। এবার আপনার ব্রেন হিলিং, ব্রেন রিপেয়ার, এবং এই অটোফেজিটা আসলে শুরু হয় এই 18 ঘন্টা থেকে স্টার্ট হয়। এটা বই কিতাবের কথা বা বিভিন্ন রিসার্চে, কিন্তু আমি বললাম আপনার অটোফেজি 4 ঘন্টা স্টার্ট হবে যদি আপনি ওই খাওয়ার সময় একদম অল্প একটু খান। মানে যখন, কারণ যার বার্নিং করে তার তো এনার্জি, তো তার ফ্যাট বার্নিং হয়ে আসবে, ভেতরে যেটা জমাইছে সেখান থেকে আসবে। ওই যে সেলের মধ্যে যেটা এতদিন খাইয়া খাইয়া যে ওভারলোড করছে, আমরা ওই ফ্যাট থেকে এনার্জি নিব, বুঝলেন না কথা? তাহলে আমি বাইরে থেকে দিব হচ্ছে একটু কার্বস, মানে ফাইবার সহ অল্প একটু কার্বস, একটু প্রোটিন যেন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি না হয়, একটু ফ্যাট যেন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি না হয়। তাহলে এটুকু খেলে তাহলে কি মনে হয় 2-4 ঘন্টা পরে অটোমেটিক স্টার্ট হবে, তার আর 18 ঘন্টা ওয়েট করতে হবে না, বুঝলেন কথা? এই কারণে 1 মাস টানা রোজা রাখলে এটা সুফল মিরাকেলাস। যদি কোনো একটা লোককে আমি 1 মাস রোজা রাখাইতে পারতাম এবং আমাদের নিয়মে খাইতো, আর যদি ইফতারের সময় ব্যায়াম করতো, ওর জীবন ওই 1 মাসেই পরিবর্তন হয়ে যেত, একদম টোটালি ডিফারেন্ট হয়ে যেত, একেবারে বুড়ার থেকে থুতুড়িয়া হয়ে যেত যুবক তরতাজা, বুঝতে পারছেন? 1 মাস। এই আপনি আজকে থেকে শুরু করেন, অসুবিধা, আজকে থেকে শুরু করেন, আজকে থেকে রোজা রাখেন। আমি তো রোজা আছি, গতকাল ছিলাম, আজকে ছিলাম, আপনি কালকে থেকে স্টার্ট করেন, 1 মাস রাখেন, যান। রোজা পর্যন্ত ওয়েট করতে হবে কেন? রোজা তো আপনি আজকে রাখলে আজকে থেকেই রোজার মাস শুরু হয়ে যাবে, মাস পর্যন্ত ওয়েট করবেন কেন? তাহলে 24 ঘন্টা অটোফেজি করলে, খেয়াল করেন এখানে যে ঘন্টার কথা বলতেছে এটা হলো নর্মাল ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে যারা ওই খাবারগুলো ফলো করবে তাদের এতক্ষণ অপেক্ষা করতে হবে না। 24 ঘন্টাতে অটোফেজি ত্বরান্বিত হয়। অটোফেজি মানে সেলফ ফিটিং, এটা নিয়ে অনেক কথা বলেছি। এটা রিসাইকেল করা ডেব্রিজ গুলোকে, মানে বডিতে যখন খাবার না থাকে বডি তখন কি করে, তার ভিতরে যেই কাজ, যেই জিনিসগুলো আছে, কোনটা আকাইম্মা বসে রয়েছে, এই প্রোটিন একটা নষ্ট, এটারে রিসাইকেল করে ভালো প্রোটিন এসে রূপান্তর করবে। এই ডেব্রিজ, এটার কোনো কাম নাই, এটারে ব্যবহার করে ফেলাবে। এখানে টিউমার হয়েছে, ওই টিউমার খেয়ে ফেলে দিবে, বলে যে না তুই এখানে অতিরিক্ত, মানে সে এবার খুঁজবে। যেমন ধরেন এই মেয়েটাকে তার ভাই প্রতিদিন একটা করে জামা দেয়, 365টা জামা তাকে দিছে 1 বছরে। তা সে প্রতিদিন কি পুরান জামা পরে না নতুন জামা পরে? তাহলে যতদিন তার ভাই জামা দিতে থাকবে ততদিন সে, তো যারা 6 বেলা খায় তাদের জীবনে অটোফেজি, ওই মানের অটোফেজি কোনোদিনই হবে না, সুযোগই পাবে না, বুঝলেন কথা? তো এখন সে আর জামা দেয় নাই পরের দিন,
তখন সে এই 365টা জামা থেকে একটা বেছে নিবে যে এটা সুন্দর আছে, এটা পরবে। পরের দিনও দেয় না, সে আরেকটা পরবে, পরের দিনও দেয় না, আরেকটা পরবে, তাই না? ব্যাপারটা অটোফিজিট অনেকটা এরকম। বডিতে যখন বাইরে থেকে খাবার দাবার আপনি কিছু খাচ্ছেন না, বডি ভেতরের কোনটাকে ব্যবহার করে, কত এফিসিয়েন্টলি ব্যবহার করে সে বাঁচার জন্য সে যা পায় ভিতরে তাই খাইব। তাতে কি হবে? তাতে আপনার বডি ডিটক্সিফাই হয়ে যাবে, জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে। আর আপনি জঞ্জাল পরিষ্কার মানে কোষ পরিষ্কার হয়ে যাওয়া, তাহলে কোষের ফ্যাট পরিষ্কার হয়ে যাবে, কোষের টক্সিন পরিষ্কার হয়ে যাবে, ডেব্রিস পরিষ্কার হয়ে যাবে, তারপর যেসব প্রোটিন গুলো ছিল নষ্ট সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, তারপরে কি হবে? হ্যাঁ, নতুন করে কোষ তৈরি হবে। তার মানে একটা ভালো সেল, তাহলে আগে ছিল পচা সেল, নষ্ট সেল, ফ্যাট সমৃদ্ধ সেল। হ্যাঁ, এখন হয়েছে একেবারে তরুণ সুস্থ একটা সেল, এটাকে গাভী গরুর সেল বলে আমাদের সোহেল দাস ভাই, আর এটা হলো বুড়া গরুর সেল। হ্যাঁ, তা বুড়া গরুর সেলটা এখন গাভী গরুর সেল দিয়ে প্রতিস্থাপিত হইল। তাহলে এইভাবে আপনি কি হবে, মানে একদম ছোট, মানে তরুণ হয়ে যাবেন আপনি। সব সেল যখন চেঞ্জ হয়ে যাবে, আপনি ওভারঅল আপনি পুরো তরুণ হয়ে যাবেন। বুঝেন নাই? এই অ্যামেজিং বিষয়টা সম্ভব হবে রোজা, এক্সারসাইজের মাধ্যমে, এবং খাবার ঠিক করতে হবে আগে। বুঝলেন কথা? নষ্ট খাবার খেয়ে এটা হবে না, অবশ্যই ন্যাচারাল খেতে হবে, চেষ্টা করতে হবে অর্গানিক যতটা সম্ভব খেতে। তাহলে আপনি হয়ে যাবেন পুরো আলাদা, সম্পূর্ণ চেঞ্জ। এখন এই ফাস্টিং এ কি হবে? তাহলে কিটোন কি হবে? বাড়বে না কমবে? তাইলে বাড়লে কি হবে? ব্রেন আরো বেশি কি হবে? রিপেয়ার হবে, হিলিং হবে। তাহলে কি হবে? ওই যে গ্রোথ হরমোন বাড়বে, বিডিএনএফ বাড়বে। মজার ব্যাপার হলো যে এএমপি বাড়বে, এখন বললে বুঝবেন। হ্যাঁ, তারপরে এমটর এখন বললে বুঝবেন যে এটা কমে যাবে। বুঝলেন? এখন বুঝবেন। এনএডি এটা বেড়ে যাবে। এনএডি বেড়ে গেলে মনে নাই ওই যে কি বলবে, সার্টুলিন। হ্যাঁ, তখন কি হবে? লঞ্জিভিটি বাড়বে। আপনি বুঝলেন এবার? তাহলে বডি তখন নতুন নতুন রিসোর্স খুঁজবে। বুঝেছেন? তাই এগুলো অত্যন্ত জরুরি। তাহলে ফাস্টিং এর মাধ্যমে এই বেনিফিট গুলো আপনারা পাবেন, যদি আপনারা সেভাবে আপনারা ফাস্টিং গুলো করতে পারবেন। এবং এটা লং টার্ম বেনিফিট হচ্ছে গ্রোথ হরমোন। এমনকি যদি কেউ 48 আওয়ার্স, আমাদের নিয়মে আমি কি বললাম, যদি 20 ঘন্টা ড্রাই ফাস্ট বা 24 ঘন্টা ড্রাই ফাস্ট করে আমাদের নিয়ম মেনে, তাহলে 3 গুণ জাদা। বুঝেন নাই? তাহলে তাকে 7 দিন বা 5 দিন ওই ওয়াটার ফাস্টিং করা লাগতেছে না। হ্যাঁ, তাহলে 20 ঘন্টা বা 24 ঘন্টার একটা ড্রাই ফাস্ট, যে একদিন আমি কিছু খাইলাম না, 24 ঘন্টা না খেয়ে থাকলাম, তো কি হয়েছে? অসুবিধা নাই তো। এখন না, আগে এটা ঠিক করেন, কারেক্ট করে, তারপর যখন আরাম লাগবে। তো আপনি যদি এটা করেন তাহলে গ্রোথ হরমোন 500 গুণ বাড়বে, 500 গুণ। চিন্তা করছেন? তাহলে বিডিএনএফ বাড়বে, কিটোন বাড়বে, অটোফেজি বাড়বে, এবং ইনফ্লামেশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স একদম ভালো হয়ে যাবে। তার মানে আপনিও একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ক্লিয়ার? তো এইটা ছিল আজকে আমাদের মেসেজ, যে আপনারা কিভাবে এই যে শক্তি, এনার্জি কেন কমে যাচ্ছে, তাহলে এনার্জি বাড়াইতে হলে তাকে কোষ খালি করে কোষ পরিষ্কার করতে হবে। তাহলে কোষ পরিষ্কার করলে না থাকবে তার ডায়াবেটিস, সুগার থাকবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকবে। তাইলে 80 রকমের রোগ তো চলে যাবে, ভালো হবে 80টা রোগ। আর সে হয়ে যাবে ইয়াং, তরুণ। বুঝলেন কথা? সে হয়ে যাবে ইয়াং। তা আপনারা এগুলো মানবেন? কে কে মানবেন দেখি? যারা ঘুমাইছে ওরা হাত তুলিছে নাকি এখনো ঘুমাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাইলে মানলে প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? খাবার, তারপরে ফাস্টিং। ইয়েস, তারপরে ফাস্টিং। ফাস্টিং এর সঙ্গে অবশ্যই এক্সারসাইজ, এটা তো আছেই। বুঝলেন না কথা? আর অবশ্যই যদি এই সব বেনিফিট পাইতে চান, ভালো ঘুম, মানসিক প্রশান্তি ছাড়া এটা সম্ভব না। আর অবশ্যই যে ঘাসে হাঁটা, রোদে যাওয়া, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনারা আমার কাছে যে যে সমস্যা নিয়ে আসেন না কেন, পরামর্শ এগুলাই। আপনাকে আমার রুমের ভিতরে ঢুকাইয়া আলাদা কোনো পরামর্শ আমি দেই না, এই পরামর্শগুলাই দেব। তো ওখানে ঢোকার দরকার নেই, এটা মানা দরকার। আপনি কতটুক মানেন সেটা দেখেন। যে আপনি দেখেন যে আপনি ব্যায়াম করেন কিনা, কতক্ষণ না খেয়ে থাকেন, কয়টা বাজে ঘুমাতে যান, ভোরে ওঠেন কিনা, 8 ঘন্টা ঘুমান কিনা, ঘাসে হাঁটেন কিনা, রোদ্রে যান কিনা, বরফ থেরাপি করেন কিনা। বুঝলেন? এগুলা। আর যাদের এই যে এনার্জি লেভেল অনেক কম, তাদেরকে আমরা ওজন থেরাপি, আকুপাংচার সাজেস্ট করি। কারণ ওখানে ওই যে এনএডিএস রেশিও, তারপর 2-3 ডিপিজি, যেটা কিনা অক্সিজেনকে টিস্যুতে পৌঁছানো, অক্সিজেনটাকে টিস্যুর ভিতরে পৌঁছাইতে সহায়তা করে, 2-3 ডিপিজি। এগুলো যে অক্সিডেটিভ যে ইয়াগুলো ওজন দিয়ে এটা করি, এবং ইনফ্লামেশন কমায়,
হ্যাঁ, এবং আমাদের শক্তি বাড়ায় এবং সেল ডিটক্সিফিকেশন করে, বডি থেকে ময়লা আবর্জনা বের করে, কারণ এটার সঙ্গে ফার ইনফ্রারেড সোনা আছে, বডির হেভি মেটাল গুলো বের করে। বুঝলেন কথা? ওজন সোনা, ইনফ্রারেড সোনা এগুলো একসঙ্গে, হ্যাঁ, স্টিম সোনা তো ওগুলো আছে, আকুপাংচার আছে, তো আপনার ইনফ্রারেড সোনা আছে, রোদ থেরাপি আছে, বরফ থেরাপি আছে। আপনি যত বেশি, আপনি ধরেন 100 ভাগ মানলে 100 ভাগ রেজাল্ট পাবেন, রেজাল্ট 100 পাবেন। আপনি যদি 80 মানেন রেজাল্ট 80 পাবেন, 20 মানলে 20 রেজাল্ট পাবেন। এখন অনেকে আছে 20 মাইনা 100 রেজাল্ট চায়। হ্যাঁ, আমার তো কাম হইল না, তা আপনি কি কি করেন? কাই ভাত টাত খাই না, এই আর কি করে ডাটারে করি, তাহলে ওই প্যাটার্নে থাকেন। আপনি তো ভিতরে যেতেই পারেন নাই, বোঝেনি না কিচ্ছু। আপনি আর কি আশা করেন? আপনার ব্যায়াম নাই, ঘুম নাই, শান্তি নাই, মনে শান্তি নাই, টেনশন ছাড়েন নাই, পৃথিবী সম্পর্কে এখনো সুখ পান নাই, এই কারণে অসুস্থ আপনি, অসুখ, কারণ সুখ নাই। সুখ আছে নাকি পৃথিবীতে? তাই পৃথিবীতে সুখ আছে? তো যে সুখ খুঁজবে সে অসুখ। এটা তো সুখের জায়গা না। আপনারা কি সুখ করতে পাঠাইছে নাকি? সুখ আপনি জান্নাতে গেলে পাইবেন, আর জাহান্নামে গেলে আপনি টের পাইবেন আগুন কেমন। তো বলা হয়েছে জাহান্নামে যাদেরকে আগুনে রোস্ট করা হবে, ওদেরকে পৃথিবীর আগুনে দিলে ওরা মনের আনন্দে ঘুম যাইবে, কারণ মানে আরাম পাইবে আর কি। পৃথিবীর আগুনে দিলে ও ঘুমাবে, এত আরাম। তো জাহান্নামের আগুন কিরকম বুঝছেন তো? তা আপনি এখন জাহান্নামে যাইতে চান, কোনো কিছু করতে হবে না, আপনার খেয়াল খুশি মতো চলেন, ব্যাস। আপনি অসুস্থ হইতে চান, নো প্রবলেম, খেয়াল খুশি মতো চলেন, যা মন চায় খান, যেমনি সবাই চলে এমনি চলে। ওষুধ খান, দেখি ওষুধ, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এখানে ওষুধের ভূমিকা কোথায়? ওষুধ এখানে কি আকাম কুকাম ছাড়া কি? ওষুধ একটা আকাম করবে যে ওষুধ খেলে সেল আরো ড্যামেজ হবে, ওষুধ খেলে সেলের ভিতর আরো ওভারলোড হবে, সেল আরো টক্সিক হবে। বুঝলেন? আপনি এই সকল অর্গান ড্যামেজ হবে, আপনার সকল সেল নষ্ট হবে। ওষুধ খেলে হবে আপনার চোখ নষ্ট, পা নষ্ট, সব নষ্ট, হ্যাঁ, যেগুলো ওষুধে আপনার হইতেছে। এখানে ওষুধের ভূমিকা কোথায়? আপনার রক্তনালীতে চর্বি জমেছে, এই যে ফ্যাট বার্ন করেন, ওই যে ইনফ্লামেশন কমান, ওই যে যা যা বললাম অটোফেস করেন, সবকিছু, হ্যাঁ, ব্লক ভালো হয়ে যাবে। ব্লক ভালো হয়ে যাইতেছে, ভালো হয়ে গেছে অলরেডি, অনেকের হয়েছে যারা মানে না। হার্টের সমস্যা, আমার মাথা খারাপ হয়েছে, তো হার্টের সমস্যা কেন হয়েছে? ব্লক হয়েছে, এছাড়া তো অন্য কোনো কারণে। তাহলে ব্লক ভালো হবে কিভাবে? এই নিয়মে কোষ খালি করতে হবে, নিয়মটা বলাই হলো। তাহলে এবার আমার দেখানোর কি আসলেই দরকার আছে? তো এখন যারা বুঝবে না তাদের জন্য আমি ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। তারা তাদেরকে দেখাবে, আমার ডাক্তার যদি মনে করে তাকে দেখানোর দরকার, শুধুমাত্র সেই রোগী আমার কাছে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাতে করে আমি কিছু জটিল রোগী তাদেরকে হয়তো আমি দেখতে পারবো। আর সব রোগীর চিকিৎসা আমরা করি না, আমরা শুধুমাত্র ওই যে 80টা রোগ যেটা এই রিলেটেড, এইগুলো। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হাত ভেঙে গেছে, সে আমার কাছে আইসা যদি কয় স্যার আমি আপনার লাইফস্টাইল মানলে হাত ভাঙ্গা ভালো হইব কিনা, হাত ভাঙ্গা এমনিতেই ভালো হইয়া যাবে, কিন্তু এমার্জেন্সিতে আপনার যে ফ্লুইড লস হয়েছে, ব্লাড দেওয়া লাগবে, বা ইনজেকশন দিয়ে এই মাত্রায় ব্যথা কমাইতে হবে, বা এটাকে সুন্দর করে ব্যান্ডেজ করে লাগাইতে হবে। কিন্তু হার্ট তো জোড়া লাগাবে বডি নিজেই, হার্ট তো কোনো ডাক্তার জোড়া লাগাইতে পারবে, নিজের হার্ট নিজেই জোড়া লাগবে। নাকি বুঝেন নাই? যে ট্যাবলেট দিয়ে হার্ট জোড়া লাগানো কেউ পারবে না, এমনিতেই জোড়া লাগে, যেভাবে আপনার কেটে গেলে জোড়া লাগে এইভাবে। বুঝতে পারছেন? তাহলে আমি পুরোটা বুঝালাম, এরপরে আশা করি আপনারা বুঝবেন। আর আপনারা এখন থেকে চেষ্টা করবেন যে বুঝা শুইনা আমার নিয়ম মানতে, কারো কথায় বিভ্রান্ত হবেন। এটা একটা কমপ্লিট লাইফস্টাইল। এখানে ঘুম, ব্যায়াম, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, প্রকৃতির সাথে সম্পর্ক, সূর্যের সাথে সম্পর্ক, সার্কাডিয়ান রিদম, হ্যাঁ, ফাস্টিং এবং ফিডিং এর ব্যালেন্স করা। এখন আমি বার্ন করা শুরু তো করলাম, এদ্দুরে খায়, বার্ন করে। এখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এখনো এদ্দুরে খায়, তো মরবে না এটা? তো তখন তাকে আবার রিফিট করাইতে হবে, মানে এবার গঠনে আসবে। তো গঠন করতে হলে তখন আবার তাকে বারবার খেতে হবে, অল্প অল্প করে, যেহেতু বেশি খেতে পারে না। প্রোটিন খাবে তখন 60-70%, জিমে যাবে, ব্যায়াম করবে, মাসেল বিল্ড করবে। এটা নিয়ে গতকালকে আলোচনা করেছি, ঠিক আছে? আপনারা গতকালকের ভিডিওটা আজকের ভিডিওটা মিলিয়ে দেখতে হবে। আজকে যারা আলোচনাটা শুনেছেন বাসায় গিয়েই গতকালকেরটা শুনবেন, তারপরে আগামী 1 সপ্তাহ এই দুটো ভিডিও রিপিট দেখবেন, যতক্ষণ না আপনার মনে হয় যে আমি সব বুঝে ফেলছি। তারপরে বুঝলে এর আগের ভিডিওগুলোতে যাবেন। বুঝেছেন? এইভাবে আপনারা যারা আজকে এসেছেন, এবং এই যে লাইভটা কিন্তু চলতেছে, সারা পৃথিবীর যারা অনলাইনে তারা দেখতেছে, ফেসবুকে যারা আছে সবাই দেখতেছে, আপনিও বাসায় গিয়ে দেখতে পারবেন। কিন্তু আপনারা বলেন তো, গতকালকে লাইভ কে কে দেখেছেন? হাত তোলেন।
হ্যাঁ, জোরে হাত তোলেন, উপরে তোলেন। হ্যাঁ, 1 2 3 জন। হ্যাঁ, তাহলে আপনারা এখন এখানে কষ্ট করে এসেছেন, দেখতেছেন, কিন্তু আপনি তো গতকালকে এটা দেখেন নাই। তার আগের দিনেরটাকে দেখেছেন, তারপর তার আগের দিনেরটাকে দেখেছেন। তার মানে এই যারা এসছে একজনও নিয়মিত দেখে না, অল্প 3 4 জন এরাই নিয়মিত ভিডিও দেখে। তাহলে আপনি জানবেন কিভাবে? আর না জানলে মানবেন কিভাবে? আর ভালো হবে বা কেমনে হইবেন না মানলে, বলেন? তাহলে আমাদেরকে আলাদা চিকিৎসা না, সবার জন্য একই চিকিৎসা। কোষ ভালো হলে আপনি ভালো হয়ে যাবেন, কোষ ভালো থাকলে আপনি ভালো থাকবেন। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।